হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? বেশি কথা বলবো না, এত ইন্ট্রোর কিছু নাই, আজকে ডিরেক্ট ক্লাসে চলে যাব। আর আজকে এমন একটা অধ্যায় আমরা পড়বো যে অধ্যায়টা থেকে তোমরা যে বোর্ডেরই হও না কেন, তোমাদের কোশ্চেন অবশ্যই আসবে এই অধ্যায় থেকে। হ্যাঁ, তো এই অধ্যায়টা যদি তোমরা আজকের ক্লাসটা করো তাহলে ইনশাল্লাহ 10 মার্ক তোমরা কমন পেয়ে যাবা। আর তোমরা যারা পেইড গ্রুপে আছো তোমরা অবশ্যই তো এই ক্লাসটা করবে ভালো করে, আর যারা ফ্রিতে পরবর্তীতে ক্লাসটা দেখবা তোমরা অবশ্যই এই ক্লাসটা গুরুত্ব সহকারে করবা। কারণ হচ্ছে যে এই অধ্যায় না করলেই কিন্তু মিস। এবং আমি এই অধ্যায়টা এত সুন্দর করে সাজিয়েছি যে এই অধ্যায়টা তোমরা যদি এখন কমপ্লিট করো আমার সাথে সাথেই, তাহলে তোমরা বইয়ে পড়ার মতো আর কিছু খুঁজে পাবা না। বুঝতে পারছো? তার মানে এই অধ্যায়টা একদম সিকিউ বেস করে একদম সুন্দর করে সাজিয়েছি আমি। চলো তাহলে আমরা শুরু করি এই ক্লাসটা। ওকে, চলো আমরা পরবর্তী আমাদের যে স্লাইড শুরু করে দিই একটু। দেখো, এখানে অ্যাকচুয়ালি আলোচ্য বিষয় কি কি আছে, একটু আমরা এটা নিয়ে আগে কথা বলি যে এখানে আলোচ্য বিষয় কি কি আছে। ওকে, দেখো যে এখানে আলোচ্য বিষয় হচ্ছে আমাদের এই অধ্যায়টা, অণুজীব যে অধ্যায়টা আছে এই অধ্যায়টার আলোচ্য বিষয় হচ্ছে তিনটা। কয়টা ভাইয়া? তিনটা। তোমরা সবাই জানো যে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া পরজীবী। কি কি আছে ভাইয়া? ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া পরজীবী। তিনটাই ইম্পর্টেন্ট। তবে যদি বলো যে ভাইয়া সব থেকে ইম্পর্টেন্ট কোনটা জিনিস, তাহলে আমি বলবো তোমাদের এই ম্যালেরিয়া পরজীবী। কি বলবো ভাইয়া? ম্যালেরিয়া পরজীবী। বুঝতে পারছো? তাহলে দেখো আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, এই দুইটা তাহলে কি কম ইম্পর্টেন্ট না ভাইয়া? এখানেও কিছু জিনিস আছে যে জিনিসগুলা তোমাদের না পড়লে চলবে না আর কি। বুঝতে পারছো? তো আমরা দেখি আস্তে আস্তে সেই জিনিসগুলা। তো আমি যেটা বললাম সেটা হচ্ছে মাথায় রাখতে হবে যে এই ভাইরাস, তারপরে হচ্ছে যে ব্যাকটেরিয়া, এগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তো আসো আমরা তাহলে পরবর্তী স্লাইড, আসল আসল স্লাইডে আমরা চলে যাই আর কি, বেসিক্যালি যেখান থেকে পড়াশোনা শুরু করব। ওকে, ওকে, দেখো তাহলে প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই অধ্যায় যেটা শুরু করব আমরা, সেটা হচ্ছে যে ভাইরাস থেকে শুরু করব। এবং ভাইরাস থেকে যে কোশ্চিনটা সর্বোচ্চ লেভেলের আসে সেই কোশ্চিনটা দিয়ে শুরু করব। বুঝতে পারছো? তাহলে দেখো এখানে কি আছে ভাইয়া? ভাইরাসের গঠন ও প্রকারভেদ, তাই না? তো গঠন ও প্রকারভেদ আমরা ভাইরাসের যে অ্যাকচুয়াল গঠন সেটা একটু পরে দেখতেছি। আর হচ্ছে তার মধ্যে আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে টিএমভি ভাইরাস, একটা হচ্ছে টিটুফাস ভাইরাস। এই টিএমভি এবং টিটুফাস ভাইরাস তোমরা বোর্ড খুললেই দেখতে পারবা যে এই দুইটা কোশ্চিনে বারবার আসতেছে। এখন আসো যে ভাইরাস যেটা আছে এই ভাইরাসের একটু বেসিক কথা বলে নিই। ভাইরাস হচ্ছে কি জিনিস বলো তো দেখি তোমরা? যে ভাইরাস হচ্ছে কিন্তু অকোষীয়। তোমরা সবাই জানো যে এটা হচ্ছে অকোষীয়। মানে হচ্ছে যে এটা জীব না, জড় না, তাই না? জীব এবং জ্বরের মাঝখানে এসে কি সেতু বন্ধন তৈরি করে এটা। এইগুলো হচ্ছে ভাইরাসের বেসিক কথা। আর একটা কথা যেটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে যে ভাইরাসের আবরণটা আসলে কি দিয়ে তৈরি। তোমরা সবাই জানো যে ভাইরাসের আবরণ কিন্তু ক্যাপসিড। ভাইরাসের যে আবরণটা আছে সেই আবরণটাকে ক্যাপসিড বলে। এবং ওই ক্যাপসিড যে ছোট ছোট এককগুলো দিয়ে গঠিত সেটাকে বলা হয় ক্যাপসোমিয়ার। আর ভাইরাসের ভিতরে কি থাকে ভাইয়া? ভাইয়া যে ডিএনএ অথবা আরএনএ যে কোনো একটা থাকতে হবে। এই হলো ভাইরাসের একটা, মনে করো যে ছোট্ট একটা ইন্ট্রো। বুঝতে পারছো? তাহলে আসো আমরা শুরু করে দিই আর কি। হ্যাঁ, দেখো প্রথমে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের টিএমভি ভাইরাস। টিএমভি ভাইরাস কি? যে দণ্ডাকার। টিএমভি ভাইরাস কেমন ভাইয়া? দণ্ডাকার। এবং একসূত্রক আরএনএ ভাইরাস। এটা হচ্ছে কি একসূত্র আরএনএ ভাইরাস। আর এখান থেকে একটা এমসিকিউ এর জন্য পড়বা যে 2130টা ক্যাপসোমিয়ার থাকে। কোথায়? টিএমভি তে কয়টা ক্যাপসোমিয়ার থাকে ভাইয়া? 2130টা ক্যাপসোমিয়ার থাকে। আর যদি টিএমবির চিত্র দেখতে চাও তাহলে তোমরা দেখবে ওই যে একটা এরকম একটা হচ্ছে আরএনএ থাকে, আর এই যে আঙ্গুরের থোকার মতো করে এভাবে এভাবে ক্যাপসোমিয়ার গুলো সজ্জিত থাকে। এভাবে এভাবে ক্যাপসোমিয়ার গুলো কি থাকে ভাইয়া? সজ্জিত থাকে। আমরা একটু বই থেকে এটা দেখে নিব। ওকে, তাহলে আসো যে আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে টি টু ফাস্ট ভাইরাস, যেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে টি টু ফাস্ট ভাইরাস। আসো টি টু ফাস্ট ভাইরাস নিয়ে একটু কথা বলি। টি টু ফাস্ট ভাইরাস, ধরো ফাজ ভাইরাস, এখানে একটা জিনিস পাচ্ছ, সেই জিনিসটা হচ্ছে কি বলো? ফাজ ভাইরাস। ফাজ ভাইরাস, ফাজ মানে কি বলো তো দেখি ভাইয়া? ফাজ ভাইরাস বলতে অ্যাকচুয়ালি যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে যে যে এই এই যে ফাজ ভাইরাস গুলো আছে এরা হচ্ছে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে সেই ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলে, মানে কি ধ্বংস করে ফেলে। যে ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে সেটাই হচ্ছে ফাজ ভাইরাস। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে দেখো এই তার মধ্যে প্রধান হচ্ছে এই টি টু ফাজ ভাইরাস। বুঝতে পারছো? তার মানে এই টি টু ফাজের গঠন এবং চিত্র খুব ভালো করে জানতে হবে। দেখো এইদিকে আমি চিত্রটা অ্যাড করাই দিছি তোমাদের। এই চিত্রটা তোমরা গাজী আবুল হাসান স্যারের বইয়ে পেয়ে যাবা। তো এই চিত্রটা আর কি এখান থেকে তোমরা একটু দেখে নাও। হ্যাঁ, দেখো একটা টিটুফাস ভাইরাসের ক্ষেত্রে কয়েকটা জিনিস থাকে। কয়টা জিনিস থাকে বলো? প্রথমে হচ্ছে যে একটা মাথা থাকে। বলো কি কি থাকে ভাইয়া? একটা হচ্ছে মাথা থাকে, একটা মাথা থাকে, একটা হচ্ছে আমাদের এই যে লেজ, এই পুরাটাই হচ্ছে আমাদের লেজ। এবং এইটা আমাদের বেস প্লেট বলতে পারি আমরা। এইটা আমরা বলতে পারি কি ভাইয়া? বেস প্লেট। মানে এটা সম্পূর্ণ লেজের অংশ আর কি। বুঝতে পারছো? তাহলে মাথা আর লেজ এই দুটা জিনিস আমরা খুব ভালোভাবে কোথায় পাবো ভাইয়া? যে টিটুফাস ভাইরাসের ক্ষেত্রে পাবো। এখন আসো এই টিটুফাস ভাইরাসের ক্ষেত্রে একটু বেসিক গুলো বলে নিয়ে তারপর আমরা স্লাইডে চলে আসবো। বুঝতে পারছো? দেখো টিটুফাস ভাইরাসের ক্ষেত্রে
প্রথমে যে জিনিসটা দেখো, এই যে মাথা যেটা আছে, এই যে মাথা, এটা পুরাটাই মাথা। টিটুপাস ভাইরাসের মাথা কোনটা ভাইয়া? এই পুরাটাই হচ্ছে মাথা, ঠিক আছে? এই যে মাথা, এই যে দেখো, এই যে মাথা, এই আবরণ যেটা আছে, এই যে আবরণ যেটা আছে, এই আবরণটাকে বলা হচ্ছে ক্যাপসিড। এই আবরণটাকে কি বলা হয় ভাইয়া? ক্যাপসিড। ক্লিয়ার? আবরণটাকে বলা হচ্ছে ক্যাপসিড। এবং এই মাথার ভিতরেই তোমরা জানো, এই মাথার ভিতরেই হচ্ছে কি ভাইরাসের ডিএনএটা থাকে। মাথার ভিতরেই কি থাকে ভাইয়া? ভাইয়া ভাইরাসের ডিএনএটা থাকে, বুঝতে পারছো? এবং এখানে আসো যে তার পরবর্তীতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, দেখো একটু নিচে লেজের যেখান থেকে, এই যে কলার, এখানে আরেকটা জিনিস পাবা তোমরা ছেলেদের ক্ষেত্রে। দেখো এই যে আমরা এখানে কলার আছে না, গলায় কলার আছে না, তো এদের যে গলার মতো যেটা জিনিস দেখতেছো, মানে লেজ জিনিসটা দেখতেছো, লেজের উপরের দিকে এবং মাথার নিচের দিকে হচ্ছে কলারটা অবস্থান করে। ওকে, তারপরে আসো লেজ, এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের লেজ। আর বেস প্লেট যেটা আছে, দেখো বেস প্লেট মানে কি, এই জিনিসটাতে দাঁড়ায় আছে, তোমাদের যে বাড়িতে থাকো তোমরা, সেই বাড়িটার একটা বেস বা ভিত্তি থাকে না, যে তার উপর কি বাড়িটা দাঁড়ায় থাকে, তাহলে এই যে টিটুফাস ভাইরাস এই একটা বেজের উপর দাঁড়ায় আছে, সেটাকে আমরা বলতেছি বেস প্লেট। এবং মনে রাখবা, এই বেস প্লেট থেকে এই স্পাইক গুলান বের হয়, স্পাইক গুলান বের হয়। স্পাইক কি জিনিস ভাইয়া? কাটার মতো জিনিস, কাটার মতো। মানে দেখো তো, কাটা, কাটা দিয়ে আমরা কি করি ভাইয়া? কোথাও এখানে গিয়ে সংযুক্ত হয় না? তো এই কাটাগুলোর কাজ হচ্ছে কি, ধরো এই যে টিটুফাস ভাইরাস যদি কোনো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, তাহলে সেই স্পাইক গুলান দিয়ে আসলে সেখানে আটকে থাকে, বুঝতে পারছো? সেই স্পাইক গুলান দিয়ে আটকে থাকে বা ছিদ্র করে। ওকে, তাহলে এই হচ্ছে একটা টিটুফাস ভাইরাসের চিত্র। এই চিত্রটা প্র্যাকটিস করবে একবার দুইবার, আর হচ্ছে যে কোথায় কোনটা একটু দেখতে হবে। ওকে, তাহলে আমরা আসো আমাদের ইয়াতে চলে আসি। ওকে, রেড পেনই থাক। দেখো প্রথমে কি আছে, এটা আকৃতি। এটা আকৃতি, আকৃতি দেখতে কেমন ভাইয়া? স্ফীত। আকৃতি দেখতে হচ্ছে স্ফীত এবং ষড়ভুজাকৃতি। দেখো তো, এটা ষড়ভুজের মতো না? মাথাটা দেখো একটু ভালো করে। তাহলে হচ্ছে কি, এটা মাথা কিন্তু এটা দেখতে ষড়ভুজের মতো বা ষড়ভুজাকার, ঠিক আছে? বা প্রিজমের মতো। দেখো এটা কিন্তু প্রিজমের মতো, তোমরা ফিজিক্সে শিখছো প্রিজম জিনিসটা, এটা হচ্ছে প্রিজমের মতো। তারপরে আসো যে এর দৈর্ঘ্য প্রস্থ, এর দেখো দৈর্ঘ্য প্রায় 95 ন্যানোমিটার অথবা হচ্ছে 65 ন্যানোমিটার। তোমরা বইয়ে হয়তো বা একটু মনে করো যে আলাদা পাবা। তো ওইগুলা জিনিস একটু যেহেতু মুখস্থ পাঠ, একটু বই থেকে যেটা লেটেস্ট বইয়ে যেটা আছে সেটা দেখে নিতে হবে। ওকে, তারপরে দেখো আসো যে ক্যাপসিড কথাটা আমি তোমাদের কিন্তু বলছি যে ক্যাপসিড কি ভাইয়া? ভাইরাসের যে আবরণটা আছে সেই আবরণটাকে বলা হচ্ছে ক্যাপসিড। ক্লিয়ার? তাহলে ভাইরাসের আবরণ দেখো, এই যে মাথার বাহিরে প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি একটি আবরণ থাকে যাকে বলা হচ্ছে ক্যাপসিড। তাহলে বলো, এই যে ক্যাপসিড যেটা আছে, মাথার এই যে আবরণ যেটা আছে, এটাকে বলতেছি আমি ক্যাপসিড। এটাকে আমি বলতেছি কি ভাইয়া? ক্যাপসিড। ক্যাপসিড। এটা কি দিয়ে তৈরি ভাইয়া? এটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি ভাইয়া? প্রোটিন দিয়ে তৈরি। তাহলে মাথার যে আবরণটা আছে সেটাকে বলা হচ্ছে ক্যাপসিড। এই ক্যাপসিডটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে? দেখো যদি এগুলোকে আমি একটু সূক্ষ্ম করে দেখি, ধরো এইটাকে যদি আমি আরো একটু দেখি, তাহলে দেখবে যে এরকম ছোট ছোট একক পাবা। এই যে মাথার মধ্যে এরকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র একক পাবা। এই ক্ষুদ্র এককগুলোকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। কি বলা হচ্ছে ভাইয়া? ক্যাপসোমিয়ার। ক্লিয়ার? এই ক্ষুদ্রগুলো একককে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। তার মানে অনেকগুলো ক্যাপসোমিয়ার একসাথে যুক্ত হয়ে কি হয় ভাইয়া? ক্যাপসিড গঠন করে। ওকে, তাহলে আসো, এই দেখো এটি অসংখ্য ক্যাপসোমিয়ার, অসংখ্য কি ভাইয়া? ক্যাপসোমিয়ার দিয়ে গঠিত। এবং এর প্রাচীরটা কেমন? দ্বিস্তরী, মানে হচ্ছে এর প্রাচীর হচ্ছে দ্বিস্তরী। তাহলে আমরা মাথা যেটা আছে, মাথাটা বুঝলাম, এটা নিয়ে আর সমস্যা না থাকার কথা। এখন আসো মাথার ভিতরে কি থাকে? আমাদের মাথার ভিতরে ব্রেইন বা মস্তিষ্ক থাকে। এদের মাথার ভিতরে কি থাকবে ভাইয়া? ডিএনএ থাকবে। এই যে চলে আসলাম আমরা ডিএনএ তে। দেখো, দেখো মাথার ভিতরে একটি পেঁচানো দ্বিসূত্রক, কেমন ভাইয়া? পেঁচানো দ্বিসূত্রক, পেঁচানো দ্বিসূত্রক, পেঁচানো দ্বিসূত্রক ডিএনএ থাকে। এই ডিএনএ তে কত থাকে ভাইয়া? 150টি জিন থাকে। এই ডিএনএ তে আমাদের কি থাকে ভাইয়া? 150টি জিন থাকে, তাই না? তাহলে আছে, তারপরে আসো দেখো যে এটি ভাইরাসের মোট ওজনের কত? 60 ভাগ। এটি ভাইরাসের মোট ওজনের কত ভাগ? 60 ভাগ। তার মানে একটা ভাইরাসের যে ওজনটা আছে তার মোট ওজনের কত ভাগ ভাইয়া? 60 ভাগ। আর এর মাথার ভিতরে আর অন্য কিছু থাকে না, ঠিক আছে? শুধুমাত্র আমরা কি পাবো ভাইয়া? ডিএনএ পাবো। ডিএনএটা কেমন? দ্বিসূত্রক। তারপর বললাম এই ডিএনএ তে কয়টা জিন থাকবে? 150টি জিন থাকবে। এবং বললাম যে এটা মাথার ওজনের কত ভাগ? এটা হচ্ছে আমাদের 60%। ওকে, তাহলে আমাদের এই স্লাইডটা আমরা বুঝে গেছি। আসো আর একটু বাকি যেটা আছে সেটা পড়ে নিই। ওকে, এখন আসো যে লেজ যেটা আছে, এখন আসো লেজ নিয়ে পড়া। ওকে, লেজ নিয়ে, লেজে দেখো কি বলছে ভাইয়া? দেখো আকৃতি, আকৃতি লেজে যেটা আছে, মাথার নিচে অবস্থিত অপেক্ষাকৃত সরু অঞ্চলটি হচ্ছে লেজ। একটু আগে দেখলা তোমরা, সরু অঞ্চলটি হচ্ছে লেজ। তারপরে এখানে আমাদের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ গুলো তোমরা দেখে নিবা, এগুলো মুখস্থ পাঠ যেহেতু দেখে নিবা। এবং দেখো এই যে গঠন যেটা আছে, গঠনে দেখো লেজের ভিতরে অংশটি ফাঁপা এবং এটি প্রোটিন আবরণ থাকে। এটাও কি? এর বাহিরের আবরণটা প্রোটিন। তার মানে আমি তোমাদের একটু আগে বলছিলাম যে ভাইরাসের আবরণ, ফুল আবরণটাই কিন্তু আমরা প্রোটিন বলছিলাম, তাই না ভাইয়া? প্রোটিন। এবং আরেকটা কথা বলছিলাম, ওটাকে আমরা ক্যাপসিড বলি এবং ক্যাপসিডে থাকে ক্যাপসুমিয়ার। ওকে, তারপরে দেখো এই যে লেজের ভিতরে ফাঁপা নলটি মাথার ভিতরের সাথে সংযুক্ত থাকে, তবে ডিএনএ লেজে প্রবেশ করে না। এগুলো বেসিক কথাবার্তা, এগুলো তোমরা পাবা। তারপরে আসলে যে কলার যেটা আছে, কলার, কলার কোনটা ভাইয়া? এই যে দেখো মাথা এবং লেজের সংযোগস্থলে। তার মানে আমাদের মাথা এবং আমাদের যদি আমরা চিন্তা করি বুক মানে বক্ষ,
এই মাথা এবং বক্ষ মানে দেহর মধ্যে যে সংযোগস্থল সেখানে আমাদের কলারটা অবস্থান করতেছে না, ভাইরাসের ক্ষেত্রেও ঠিক একই কথা, যে মাথা মাথা এবং লেজের সংযোগস্থলে কি ভাইয়া, মাথা এবং লেজের সংযোগস্থলে আমাদের কি থাকবে, এই কলারটা থাকবে। এটাকে বলা হচ্ছে কলার বা গ্রীবা। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি বলো, কলার বা গ্রীবা। ওকে ফাইন। তারপরে আসো আরেকটা জিনিস বলছিলাম, বেস প্লেট। কি ভাইয়া, বেস প্লেট। বেস প্লেটে কি কি থাকবে একটু আগে বলছিলাম, মানে ভিত্তির কথা বলছিলাম। নিচে আসো, এখানে স্পাইক থাকবে, দেখো এই যে স্পাইক থাকবে। এই স্পাইক থেকে কি হয়, এই যে সূচালো অংশ বের হয় যেগুলোকে স্পাইক বলে। তারপরে আসো, বেস প্লেটের চারপাশে কয়টি সরু, ছয়টি সরু লম্বা স্পর্শক থাকে। কয়টা ভাইয়া, ছয়টা লম্বা সরু ওই যে কাঁটাগুলান থাকে। ওকে, তো ওইটা দিয়ে কি করে অ্যাকচুয়ালি, ওই যে বললাম আমরা যে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়াকে গিয়ে আক্রমণ যখন করবে একটা ফাস্ট ভাইরাস, তাহলে সেখানে হচ্ছে কি আটকে থাকবে এই স্পাইক গুলান দিয়ে। ওকে, তারপরে আসো যে কাজ এটা কি, এই যে দেখো স্পাইকের কাজটা কি, এটি স্পর্শক তন্তুর সাহায্যে ভাইরাসটির ব্যাকটেরিয়া যেমন ইকোলি ব্যাকটেরিয়ার প্রাচীরে শক্তভাবে লেগে থাকে, শক্তভাবে লেগে থাকে। তোমরা বুঝতে পারছো যে আমাদের এই ভাইরাস যেটা আছে, ভাইরাসের টিটুফাস ভাইরাসের গঠনটা আমরা দেখলাম, এটা সিকিউরের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখবা যে এটা গ মার্কে খুবই চলে আসে, গ মার্কে খুবই চলে আসে। ঠিক আছে, 3 মার্কের জন্য আসতে পারে যে গঠন সহ ব্যাখ্যা করো এই টিটুফাস ভাইরাসের। ওকে, তাহলে আমরা এই স্লাইডটা বুঝলাম। এখন আসো আমরা পরবর্তী যে স্লাইড আছে সেখানে আসি। এখন আসো তার পরবর্তীতে একটা জিনিস যেটা আছে ভাইরাস থেকে তোমরা পড়বা, সেটা হচ্ছে যে ভাইরাসের জনন, বা ভাইরাসের ক্ষেত্রে জনন হয় না অ্যাকচুয়ালি। একটু একটু ভুল, একটু ঠিক করে নাও। দেখো ভাইরাসের ক্ষেত্রে কিন্তু জনন হয় না, একটু মাথায় রাখতে হবে, ভাইরাসের জনন হয় না। ভাইরাসের হচ্ছে সংখ্যা বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি। কি বললাম ভাইয়া, ভাইরাসের কি সংখ্যা, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। ওকে, তাহলে বলো ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। ঠিক আছে, এটা সংখ্যা বৃদ্ধি কেন বলতেছি, দেখো একটু আগে আমরা বলছিলাম যে ভাইরাস না জীব না জ্বর, ভাইরাস হচ্ছে অকোষীয়। যেখানে কোষেরই কোনো অস্তিত্ব নেই সেখানে তো সংখ্যা বৃদ্ধির কোনো ওয়ে নেই, তাই না? সরি, সেখানে তো জনন বা প্রজননের কোনো ওয়ে নেই। সেটা যেটা হচ্ছে, সেটার স্পেশাল একটা টার্ম আমরা ইউজ করতেছি, সেটার নাম হচ্ছে সংখ্যা বৃদ্ধি। ঠিক আছে, এই সংখ্যা বৃদ্ধিটা খুবই, ভাইরাস কিভাবে তার সংখ্যা বৃদ্ধি করে এটা কিন্তু খুবই জনপ্রিয় কোশ্চিন, এবং তোমরা ধরে রাখতে পারো যদি ভাইরাস থেকে কোশ্চিন করে, হয় টিটুফাস করবে, না হলে এই সংখ্যা বৃদ্ধির দুইটা দুইটা প্রসেস আছে, সেই দুইটা প্রসেস করবে। ওকে, আমরা একটু দেখি কি কি আছে এখানে। ওকে, কি কি আছে দেখো, ভাইরাসের যে সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়াটা আছে, সংখ্যা বৃদ্ধি হয় ভাইরাস দুই ভাবে সংখ্যা বৃদ্ধি করে। কয় ভাবে ভাইয়া, দুই ভাগে। একটা হচ্ছে লাইটিক চক্র, একটা হচ্ছে কি ভাইয়া লাইটিক চক্র, লাইটিক চক্র, আর একটা হচ্ছে ভাইয়া লাইসোজেনিক চক্র। আর একটা কি ভাইয়া, লাইসোজেনিক চক্র। লাইটিক চক্র আর একটা কি ভাইয়া, লাইসোজেনিক চক্র। ওকে, তাহলে এখন দেখো যে লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র এটা আসলে কি, আমরা একটা বুঝবো, শুধু লাইটিকটা বুঝবো। হ্যাঁ, দেখো লাইটিক, লাইটিক কথাটা, লাইটিক কথা দিয়ে কি বোঝাচ্ছি দেখো, লাইটিক চক্র তোমরা জানো সবাই যে লাইসো বা লাইসিন বা যাই কিছু আছে, মানে লাইটিক কথাটা যদি তুমি যুক্ত পাও তাহলে বুঝবা যে এটা মানে হচ্ছে ভাঙ্গন বা ভঙ্গ করা বা ধ্বংস করা, যে কোনো কিছু তুমি ইউজ করতে পারো। বুঝতে পারছো? তার মানে সোজা কথা হচ্ছে এইটা হচ্ছে ধ্বংস করবে। বুঝতে পারছো? তাহলে লাইটিক মানে হচ্ছে ভাঙ্গন। কি বলো ভাইয়া, ভাঙ্গন। লাইটিক মানে হচ্ছে ভাঙ্গন। তার মানে এই চক্রের মাধ্যমে দেখবো আমরা যে ভেঙে ফেলবে। কি ভেঙে ফেলবে আমরা পরবর্তীতে বিস্তারিত দেখতেছি। আর লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে প্রথমের দিকে ফাটায় না, আর শেষের দিকে গিয়ে এই লাইসোজেনিক চক্রটা আবার লাইটিক চক্র হইতে পারে, সেটা আমরা দেখবো। ক্লিয়ার? তাহলে বলো যে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি যেটা আছে, সংখ্যা বৃদ্ধি কি ভাইয়া, যে দুইটা প্রক্রিয়া হয়। কি কি? একটা হচ্ছে লাইটিক চক্র, একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। পরীক্ষায় যে যে চক্রই চাবে সে চক্র তোমরা অ্যান্সার করে দিবা, চিত্র সহ অবশ্যই। ওকে, তাহলে আসো এখন এখন আমরা বেসিক যেটা আছে সেটাতে ঢুকে পড়ি। ওকে, একটু একটু স্লো কাজ করতেছে। হ্যাঁ, তুমি একটু মানায় নিও। ওকে, দেখো তাহলে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া যেটা আছে সেটা আমরা প্রথমে আসি, সেটা হচ্ছে আমাদের কি ভাইয়া, লাইটিক চক্র। এখন আসলে যে লাইটিক চক্রে দেখো কি বলছে, যে টিটুফাস ব্যাকটেরিয়া কোষকে ধ্বংস করে লাইসিস বা সংখ্যা বৃদ্ধি করে। সোজা কথা আমি একটু আগে যেটা বললাম, ভাঙ্গন, ধ্বংস, যাই বলো না কেন সবই হচ্ছে আমাদের এই লাইটিক চক্রের অন্তর্গত। ঠিক আছে, তার মানে যদি আমি একটু বলি তোমাদের লাইটিক চক্রের সম্পর্কে, দেখো যে টিটুফাস ব্যাকটেরিয়া যেটা আছে, টিটুফাস ভাইরাস যে আছে, এই টিটুফাস ভাইরাস গিয়ে ব্যাকটেরিয়া ইকোলি ব্যাকটেরিয়াতে বসবে, তারপর সেই ইকোলি ব্যাকটেরিয়াকে একদম ধ্বংস করে সেখান থেকে সে নিজের বাচ্চা কাচ্চা নিয়ে বের হবে, সেটাই হচ্ছে লাইটিক চক্র। একদম খুব ছামারি করে বললাম, বুঝতে পারছো? এখন আসো দেখো এর এসে পর্যায়গুলো কি কি আছে ভাইয়া, পর্যায়গুলো দেখো সংযুক্তি, অনুপ্রবেশ, অনুলিপন, জড়ো হওয়া বা মুক্তি। এই 5টা পর্যায়ে আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখবো। এখন আসো এখানে যে চিত্রটা আছে সেই চিত্রটা একটু দেখি। চিত্রটা একটু দেখি। প্রথমে কি বলছে ভাইয়া, যে একটা জিনিস বোঝো, এইটা হচ্ছে একটা ধরো, এইটা হচ্ছে একটা ইকোলি ব্যাকটেরিয়া। ঠিক আছে, এটা কি ভাইয়া, এটা হচ্ছে একটা ইকোলি ব্যাকটেরিয়া। ওকে, এটা হচ্ছে একটা ইকোলি ব্যাকটেরিয়া। এখন আসো
ইকোলি যে ব্যাকটেরিয়া আছে, তাহলে ইকোলি ব্যাকটেরিয়ার একটা ডিএনএ থাকবে, ইকোলি ব্যাকটেরিয়ার ডিএনএ থাকবে, এইটা হচ্ছে সেই ইকোলি ব্যাকটেরিয়ার ডিএনএ। কি বললাম ভাইয়া? এইটা হচ্ছে সেই ইকোলি ব্যাকটেরিয়ার ডিএনএ। ক্লিয়ার? তাহলে আমরা এখানে লিখতে পারি যে ইডিএনএ মানে কি ইকোলি ব্যাকটেরিয়ার ডিএনএ। ক্লিয়ার? তারপরে এখন আসো যে এই যে ইকোলি ব্যাকটেরিয়া, এটা একটা ইকোলি ব্যাকটেরিয়া, তাহলে একে অ্যাটাক করবে কে ভাইয়া? একে অ্যাটাক করবে টিটুফাস ভাইরাস। কে অ্যাটাক করবে? টিটুফাস। তাহলে এই যে উপরের দিকে যদি আসো, ধরো এইটা হচ্ছে সেই টিটুফাস ভাইরাস, এইটা হচ্ছে সেই টিটুফাস ভাইরাস। মনে রাখতে হবে, মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে যে লাইটিক চক্র কিন্তু শুধুমাত্র টিটুফাস ভাইরাস করে। কে করে? তাহলে লাইটিক চক্র কে করে ভাইয়া? টিটুফাস। মানে টিটুফাস বলতে টি সিরিজ ভুক্ত যে ভাইরাস গুলো আছে, সে ভাইরাস গুলো হচ্ছে আমাদের এই লাইটিক চক্রটা করবে। আমাদের বইয়ে উদাহরণ দেওয়া আছে কি টিটুফাস নিয়ে। ওকে, তাহলে বলো এই টিটুফাসটা এসে আমাদের কই বসলো দেখো তো ভাইয়া? ইকোলি ব্যাকটেরিয়ার উপরে বসলো, তাই না? ইকোলি ব্যাকটেরিয়ার উপরে। এই কথাটাই তো এখানে বলছে যে সংযুক্তি। সংযুক্তি মানে কি? কার সাথে সংযুক্তি? ইকোলি ব্যাকটেরিয়ার সাথে টিটুফাসের সংযুক্তি। বুঝতে পারছো? এই যে এখানে বসছে, এখন দেখো এই এখানে বসার পর কি করবে? এই যে স্পাইক গুলো দিয়ে এখানে মধ্যে এখানে আটকে আছে, এবং একটা পর্যায়ে এটা ছিদ্র হয়ে, এই ছিদ্র হয়ে এই যে ডিএনএটা ভিতরে ঢুকে যাবে। এটাকে, এটার নাম আমরা কি বলবো? এটা হচ্ছে ফাজ ডিএনএ। কি ভাইয়া? ফাজ ডিএনএ। ফাজ ডিএনএ। বুঝছো? তাহলে এটার নাম কি বলো? ফাজ ডিএনএ। বুঝতে পারছো? তাহলে এই যে এইটা হচ্ছে মূলত বেসিক। এখন এখান থেকে আস্তে আস্তে কি কাজগুলো না সেখানে ওখানে দেয়া আছে, আমি আর চিত্র কষ্ট করে আঁকাবো না। জাস্ট বেসিকটা বুঝো যে সংযুক্তি ব্যাপারটা বলতে কি বুঝলাম, যে একটা ইকোলি ব্যাকটেরিয়া আছে, সেই ইকোলি ব্যাকটেরিয়ার উপর কি আসছে আমাদের? এই টিটু ফাজ যেটা আছে, এই টিটু ফাজটা আসছে, এখানে বসছে, এখানে বসছে। বসার পর সে কি করছে? ভিতরের দিকে আমাদের ওই ফাজ ডিএনএ গুলো ঢোকাই দিছে। এখানে আমাদের কি আছে? ইডিএনএ মানে ইকোলি ডিএনএ আছে। এখন এদের মধ্যে ক্রিয়াকলাপ যেগুলো আছে সেগুলো আমরা দেখবো। দেখো এই যে প্রথমে এই কথাগুলো নিয়ে বলা আছে, তাহলে বলো প্রথমে কি আছে? এই কথাগুলো নিয়ে বলা আছে। এই যে এটা আছে টিটুফাস, টিটু ব্যাকটেরিয়া ফাস। আর এটা আমাদের কি? ইকোলি ব্যাকটেরিয়া। এটা লিখে দেই ইকোলি ব্যাকটেরিয়া, ইকোলি, ইকোলি ব্যাকটেরিয়া। তারপরে দেখো আমাদের এটা কি? ব্যাকটেরিয়াল ডিএনএ। ব্যাকটেরিয়াল ডিএনএ আরেকটা আছে আমাদের ফার্স্ট ডিএনএ, পরবর্তীতে দেখবো এই যে সেই ফার্স্ট ডিএনএ। দেখো এই যে সেই ফার্স্ট ডিএনএ। ঠিক আছে? এখন আসো তার পরবর্তীতে কি হয়? দেখো ব্যাকটেরিয়ার এই যে এই খণ্ডটা আছে, আচ্ছা এদের এখানে একটু অন্যরকম আছে, আমরা একটু দেখি। হ্যাঁ, তার থেকে আমরা একটু দেখি, এটাই ভালো হবে। হ্যাঁ, ওকে। দেখো এই যে ইকোলি ব্যাকটেরিয়া যেটা আছে, এর পরবর্তীতে কি হয়? এর পরবর্তীতে আর কিছুই না ভাইয়া, এই যে এর যে ডিএনএটা আছে, এই ডিএনএটাকে আস্তে আস্তে সে শেষ করে ফেলবে। বুঝো ব্যাপারটা? এই ডিএনএটাকে আস্তে আস্তে শেষ করে ফেলবে এবং সে নিজে পরিপক্ক হওয়া শুরু করবে। কি বললাম? এই ডিএনএটাকে আস্তে আস্তে সে শেষ করে ফেলবে, সে নিজে পরিপক্ক হওয়া শুরু করবে। এখন পরিপক্ক কেমনে হবে ভাইয়া? তার মানে তাকে ধরো একটা জিনিস বুঝো, এর পরবর্তী ধাপে আসে এই ইকোলি ব্যাকটেরিয়ার ভিতর থেকে, ইকোলি ব্যাকটেরিয়ার ভিতর থেকে ধরো এইটা নাই। ওকে, তাহলে ইকোলি ব্যাকটেরিয়ার ভিতর থেকে এটা নাই, এটা নাই, হারায় গেছে। কই গেছে? ও আস্তে আস্তে কি হয়েছে ভাইয়া বলো? ও আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে, এটা পরবর্তী ধাপ বলতেছি। নষ্ট হয়ে গেছে, আস্তে আস্তে হবে এগুলো, কিন্তু মাঝখানে প্রসেসটা ঘটবে। এবং এই ডিএনএ যেটা আছে, এই ডিএনএ এর ক্ষেত্রে কি হবে দেখো, এই ডিএনএ এর ক্ষেত্রে কি হবে দেখো, এই ডিএনএ এর ক্ষেত্রে হবে এই এ আস্তে আস্তে পরিপক্ক হবে। এ আস্তে আস্তে কি হবে বলো? পরিপক্ক হবে। ওকে, এ আস্তে আস্তে পরিপক্ক হবে। এই যে পরিপক্ক হচ্ছে আস্তে আস্তে। কে পরিপক্ক হচ্ছে? আমাদের ফার্স্ট ডিএনএটা পরিপক্ক হচ্ছে। ওকে, তারপরে কি হবে? আস্তে আস্তে যখন এই যে এখানে এ পরিপক্ক হইলো, এভাবে গোলাকার তো হয় না অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি এভাবে গোলাকার হয় না, সেটা একটু দেখাই। ধরো এ এখানে এমনি আছে। ওকে, এ আছে। এখন এর পরবর্তীতে কি করবে? একটা জিনিস বোঝো ভালো করে। এই যে আমাদের ডিএনএ, ডিএনএ এর কাজ কি বলতো? রেপ্লিকেশন করা, তাই না? ডিএনএ এর কাজ যদি রেপ্লিকেশন হয়, তাহলে এই ফার্স্ট ডিএনএ যেটা আছে, এ রেপ্লিকেশন করে কি করবে? এর বাচ্চা কাচ্চা তৈরি করবে। আরো কি করবে? এর বাচ্চা কাচ্চা তৈরি করবে। এই যে এর বাচ্চা কাচ্চা তৈরি করতেছে, এর বাচ্চা কাচ্চা তৈরি করতেছে, বাচ্চা কাচ্চা তৈরি করতেছে। দেখো কাকে মারে ফেলছে? ইকোলি ব্যাকটেরিয়া ডিএনএটা কিন্তু শেষ করে ফেলছে আস্তে আস্তে। তারপর সে নিজে কি করতেছে? তার তার রেপ্লিকেশনের মাধ্যমে বা প্রতিলিপনের মাধ্যমে, অনুলিপনের মাধ্যমে, প্রতিলিপনের মাধ্যমে কি করতেছে ভাইয়া? যে নতুন বাচ্চা কাচ্চা তৈরি করতেছে, তাই না? নতুন বাচ্চা কাচ্চা তৈরি করতেছে। তাহলে এই যে নতুন বাচ্চা কাচ্চা তৈরি হওয়ার পর এগুলান কি করবে জানো? এগুলান যখন বাচ্চা কাচ্চা তৈরি হচ্ছে, এখন দেখো এর পরবর্তী ধাপে এই যে আমাদের ডিএনএ গুলো আছে, এগুলো আস্তে আস্তে এক একটা করে খণ্ড হবে। ধরো কেউ গঠন করবে এরকম মাথা, কেউ গঠন করবে এরকম মাথা, আবার হচ্ছে যে কেউ গঠন করবে ধরো এরকম লেজ, এরকম লেজ। আবার কেউ মনে করে যে এরকম কলার গঠন করবে। মানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠন করবে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠন করবে। সেটাই দেখো, এই যে অনুপ্রবেশ করছে, কে অনুপ্রবেশ করছে? ডিএনএ টা অনুপ্রবেশ করছে। তারপরে অনুলিপন হয়েছে, ডিএনএ অনুলিপন হয়েছে। অনুলিপন, রেপ্লিকেশন বা অনুলিপন যেটা আছে না, তাহলে ডিএনএ অনুলিপন হয়েছে। ওকে, দেখো। এবং তারপরে দেখো এখানে আমাদের কি বলছে ভাইয়া, যে এই যে এর নিচে যেটা বললাম, যে নতুন করে আমাদের কি হয়েছে? জড়ো হয়েছে। কে জড়ো হয়েছে? জড়ো হয়েছে আমাদের মূলত এই যে যে মাথা, তারপরে লেজ বা কলার বা স্পাইক, এগুলো সবগুলো আলাদা আলাদা তৈরি হয়েছে। হওয়ার পরে নতুন করে জড়ো হওয়া শুরু হয়েছে। জড়ো হওয়ার পর কি হবে দেখো তো? একটা ফার্স্ট ডিএনএ তৈরি হবে। এই যে একটা ফার্স্ট ডিএনএ তৈরি হবে।
তাহলে একটা ফার্স্ট ডিএনএ তৈরি হলো, একটা ফার্স্ট ডিএনএ তৈরি হলো। এবং এই যে ফার্স্ট ডিএনএ তৈরি হলো কার ভিতরে তৈরি হয়েছে ভাইয়া? ইকোলির ভিতরে তৈরি হয়েছে। এই ইকোলি থেকে একটু পরে কি করবে, ধরো এইটা হচ্ছে একটা ইকোলি ব্যাকটেরিয়া, একটু পরে যখন এর সংখ্যা মোটামুটি বেশি হয়ে যাবে তখন এই ইকোলি ব্যাকটেরিয়ার এই প্রাচীরটা একদম ফাটায় ফেলবে। কি বলবে ওরা? এই প্রাচীরটা একদম ফাটায় ফেলবে। এই যে এই দিক দিয়ে বের হওয়া শুরু করবে। এই দিক দিয়ে কি করবে ভাইয়া? এই দিক দিয়ে বের হওয়া শুরু করবে। ওকে, তাহলে বলো এই দিক দিয়ে বের হওয়া শুরু করবে। এই যে এই দিক দিয়ে আস্তে আস্তে বের হওয়া শুরু করলো, এদিক দিয়ে আস্তে আস্তে বের হওয়া শুরু করলো, বুঝছো? তাহলে দেখো তো এই যে একটা পর্যায়ে গিয়ে একে কি ইকোলি ব্যাকটেরিয়াকে ভিতরে ফাটায় ফুটে গেছে না একদম সবকিছু। এই কারণে এটাকে বলা হচ্ছে লাইটিক চক্র। আর এটার একটা সুন্দর নাম হচ্ছে ভিরুলেন্ট চক্র, মানে ভায়োলেন্স করে বের হচ্ছে, তাই না? এটার আরেকটা নাম হচ্ছে কি বলো? এটার আরেকটা নাম হচ্ছে ভাইয়া, এটার আরেকটা নাম হচ্ছে ভিরুলেন্ট চক্র। ভিরুলেন্ট, ভিরুলেন্ট, ভিরুলেন্ট চক্র। বুঝতে পারছো? এটার আরেকটা নাম কি বলো? ভিরুলেন্ট চক্র। ওকে ফাইন। আমরা এই যে পুরো প্রসেসটা আছে সেই প্রসেসটা আমরা দেখলাম। এখন আসলে এগুলোর বাংলা পড়াগুলো একটু দেখি। তোমরা যদি না বুঝে থাকো তাহলে একটু কমেন্ট করবে যে ভাইয়া বুঝি নাই। দেখো প্রথমে দেখো ল্যান্ডিং বা স্পর্শক প্রবৃদ্ধি, এটা কথা সোজা কথা, তোমরা ল্যান্ডিং করবা বা অ্যাটাচমেন্ট করবা বা হচ্ছে সংযুক্তিকরণ করবা, বাংলা তোমাদের বইয়ে এটা লেখা আছে, তাই না? তাহলে ল্যান্ডিং বা অ্যাটাচমেন্ট যেটা আছে সেটা দেখো, এই যে অ্যাটাচমেন্ট, ল্যান্ডিং বা কি আছে বলো? অ্যাটাচমেন্ট। এই যে অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট, এটাতে কি হয় ভাইয়া? ওই যে কথা বলছিলাম, দেখো এই যে টিটুভাস ভাইরাসটি প্রথমে ইকোলি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপরিভাগে এসে অবতরণ করে। তাহলে ল্যান্ডিং মানে কি? ওর উপরে অবতরণ করতেছে। তারপরে দেখো ভাইরাসের স্পর্শক তন্তুগুলো মাথার থাকা প্রোটিনের ব্যাকটেরিয়ার প্রাচীরের নির্দিষ্ট রিসেপ্টর সাইটের সাথে শক্তভাবে আটকে যায়। ঠিক আছে? তাহলে আটকে গেল ওখানে। এখন আসলে ডিএনএ অনুপ্রবেশ, যখন আটকে গেছে তখন ওর ভিতরে কি দিতে হবে? ডিএনএ দিতে হবে। এই যে আটকে যাওয়ার পর ভাইরাস লেজ থেকে লাইসোজাইম নামক এনজাইম নিঃসৃত হয়। আর লাইসোজাইমের কাজ কি? ফাটানো। একটু আগে বললাম লাইসিন, লাইসোজাইম যেগুলো তুমি পাও না কেন সেটা। এবং কোষ প্রাচীরকে গলিয়ে একটা ছিদ্র তৈরি করে। ওই ছিদ্র পথে আমাদের কি করে ভাইয়া? এই ডিএনএটা প্রবেশ করায়। ওই ছিদ্র পথে আমাদের কি করে? ডিএনএটা প্রবেশ করায়। মনে রাখতে হবে ও শুধু ডিএনএ প্রবেশ করায়, কিন্তু ফার্স্ট ভাইরাস যেটা আছে সেটা আসে না, কিন্তু সেটা বাইরেই থেকে যায়। ঠিক আছে? তাহলে এটা গেল, এই যে এটা বাইরেই থেকে যায়, লেখা আছে এগুলো সবগুলো ভাইয়া। তারপরে দেখো অনুলিপনের ক্ষেত্রে এখন আসো। অনুলিপন বা সংশ্লেষণ বা রেপ্লিকেশন, তাই না? অনুলিপনের ক্ষেত্রে দেখো যে ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করেই দেখো ভাইরাসের ডিএনএটি ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। মানে কি? ওই যে বললাম যে ওই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে আস্তে আস্তে শেষ করে ফেলবে এবং নিজে হচ্ছে কি করবে? ডিএনএ অনুলিপন করবে, মানে কি রেপ্লিকেশন করবে। এই যে দেখো, এবং আস্তে আস্তে তাকে নিষ্ক্রিয় করে দেয়, আস্তে আস্তে তাকে নিষ্ক্রিয় করে দেয়। এবং পরে আসো দেখো এরপর ভাইরাসটি ব্যাকটেরিয়া রাইবোজোম এনজাইম পুষ্টি ব্যবহার করে নিজের জন্য প্রচুর পরিমাণে খাবার সঞ্চয় করে বা খাবার গ্রহণ করে বা খাবার খায় এবং আস্তে আস্তে সেটা কি করে? অনুলিপন করে। এই তো অনুলিপন করতে শুরু করে দেয়। বুঝতে পারছো এটা? ওকে, যদি বুঝে থাকো তাহলে পরের স্লাইডে আসো। পরের স্লাইডে কি বলছে ভাইয়া? দেখো তারপর দেখো নতুন ভাইরাসের অ্যাসেম্বলি বা একত্রীকরণ। ওই যে একটু আগে বললাম জড়ো হওয়া যে প্রসেসটা বলছিলাম সেটাই কিন্তু এইটা। এটাতে কি হয় দেখো, এ ধাপে ভাইরাসের তৈরি হওয়া বিভিন্ন অংশগুলো যেমন মাথা, লেজ, বেস প্লেট, স্পর্শক তন্তু, আমি কিন্তু এগুলো তোমাদের বলে দিছি। বুঝতে পারছো? একসাথে জোড়া লাগতে শুরু হয় এবং মাথার ভিতরে ডিএনএ প্রবেশ করে একটি পূর্ণাঙ্গ নতুন ভাইরাস গঠিত হয়। ক্লিয়ার? একটি পূর্ণাঙ্গ নতুন ভাইরাস গঠিত হয়। এবং দেখো শেষের দিকে আসো, এই যে কোন কোষ? ব্যাকটেরিয়া কোষের মৃত্যু। ব্যাকটেরিয়াটা কি মেরে ফেলবে না? এবং মুক্তি কার হবে? মুক্তি হবে ভাইরাসের। এবং এই যে শেষ পর্যায়ে এটা মুক্তি হইল কখন? যখন বলছিলাম যে ভিতরের দিকে যখন চাপ পড়বে, মানে ভাইরাসের যখন মনে করো যে মোটামুটি 100 থেকে, এই যেটা লিখে দিয়েছে মোটামুটি 100 থেকে 200টি নতুন ভাইরাস যখন তৈরি হয়ে যায়, তখন ভাইরাসের চাপের কারণে লাইসোজাইম এনজাইমের প্রভাবে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ফেটে যায়, যেটাকে আমরা কি বলি? যে লাইসিস। এর ফলে নতুন ভাইরাসগুলো কি করে ভাইয়া? বাহিরে উন্মুক্ত হয়। বুঝতে পারছো? এর ফলে নতুন ভাইরাসগুলো কি হয়? বাহিরে উন্মুক্ত হয়। আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটা হইতে কতক্ষণ সময় লাগে? 20 থেকে 30 মিনিট। কতক্ষণ সময় লাগে? 20 থেকে 30 মিনিট। বুঝতে পারছো? তাহলে এই গেল আমাদের বলো লাইটিক চক্র। যারা লাইটিক চক্র বুঝছো তাদের কাছে লাইসোজেনিক কোনো ব্যাপার না। বুঝছো কি বলছি? যারা লাইটিক বুঝছো তাদের কাছে লাইসোজেনিক কোনো ব্যাপার না। এখন আসলে দেখো এই যে লাইসোজেনিক, এটা তাহলে লাইসোজেনিকের ক্ষেত্রে এটা একটু ভুল আছে, এটা ঠিক করে নিবা। যে প্রক্রিয়ায় ভাইরাস ব্যাকটেরিয়ার কোষের ভিতরে প্রবেশ করে কিন্তু পোষক কোষের ডিএনএ ধ্বংস না করে, বরং ভাইরাসের ডিএনএটি ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে যুক্ত হয়ে ব্যাকটেরিয়ার সাথে সংখ্যা বৃদ্ধি করে, তাকে লাইসোজেনিক চক্র বলা হয়। বোঝো নাই যারা, তাদের জন্য একটু বলতেছি। দেখো ওইটার ক্ষেত্রে কি ছিল? কোনটার ক্ষেত্রে ভাইয়া? যে লাইটিক চক্রের ক্ষেত্রে কি ছিল? লাইটিক চক্রের ক্ষেত্রে হিসাবটা ছিল যে ও আসে কিছু চিন্তা করবে না, ও ঢুকছে মানে ও একদম মনে করো যে ভিতরে ঢুকেই আগে ব্যাকটেরিয়ার ডিএনএ কে শেষ করবে। তারপর নিজে কি করবে? নিজে হচ্ছে যে খাবার দাবার খায়, বাচ্চা কাচ্চা তৈরি করে নিয়ে চলে যাবে, ফাটাই ফুটে একদম চলে যাবে। সেইটা হচ্ছে লাইটিক চক্র। ও ভায়োলেন্স করে গেছে, এই কারণে আমরা বলছিলাম যে ও ভিরুলেন্ট চক্র, তাই না? ঠিক এর ক্ষেত্রে কি হবে? এ হচ্ছে আবার হচ্ছে কি শেয়ারে ব্যবসা করতে পছন্দ করে। ধরো তোমার বাসায় থাকবে কিন্তু তোমার কোনো ক্ষতি করবে না, বুঝছো? তোমার বাসায় থাকবে কিন্তু কোনো ক্ষতি করবে না। তাহলে এই লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে হিসাবটা হচ্ছে যে আমরা ধরো দুজন ব্যবসা দিছি, ধরো আমি আর তোমাদের নয়ন ভাই ব্যবসা দিছি, দেওয়ার পরে হচ্ছে দুইজনে কি করতেছি যে ভাইয়া আপনি 50% নেন, আমি 50% নেবো।
আপনিও আমার ক্ষতি করবেন না, আমিও আপনার ক্ষতি করবো না। এই যে সমঝোতাটা করলাম, এই সমঝোতাটা হচ্ছে লাইসোজেনিক চক্র। আর যদি আমি পুরাটাই মারা দিতাম তাহলে সেটা হচ্ছে লাইটিক চক্র। বুঝতে পারছো? হিসাবটা ক্লিয়ার? এখন আসো, তাহলে যে প্রক্রিয়া দেখো ভাইরাসের কোষের ভিতরে প্রবেশ করে কিন্তু পোষক ডিএনএ কে ধ্বংস না করে বরং ভাইরাসের ডিএনএ এর সাথে একত্রে হয়ে নতুন এদের সংখ্যা বৃদ্ধি করে, সেটাকে আমরা বলতেছি কি বলো? লাইসোজেনিক চক্র। এখানে কি কি আছে দেখো, উদাহরণ এটার মধ্যে মনে রাখবা ল্যামডাফাস এবং M13 কোলিফাজ। ল্যামডাফাস এবং M13 কোলিফাজ হচ্ছে কি আমাদের এই যে আমাদের এই লাইসোজেনিক চক্রটা করে। আর দুইটার ক্ষেত্রে পোষক দেহ কি আমাদের ইকোলি ব্যাকটেরিয়া। দুইটার ক্ষেত্রে পোষক দেহ কি আমাদের বলো? ইকোলি ব্যাকটেরিয়া। ওকে, তাহলে আসো এখন পরবর্তীতে। দেখো এই যে এখানে আমাদের শুধুমাত্র ইকোলি ব্যাকটেরিয়ার সংজ্ঞা চিত্র যেটা আছে সেটা দেয়া আছে। ওই আগের মতোই, কোনো কথা নাই। দেখো ওই যে ভাইরাসটা আসছে আর এটা আমাদের কি ব্যাকটেরিয়াল ডিএনএ, এর ব্যাকটেরিয়াল ডিএনএ ইকোলি ব্যাকটেরিয়ার ডিএনএটা। এবং দেখো এটা হচ্ছে পোষক ব্যাকটেরিয়া, তোমরা জানো এটার নাম হচ্ছে ইকোলি। এটার নাম হচ্ছে কি বলো? কলি, এটার নাম হচ্ছে ইকোলি। এবং এই যে এখানে আসো, দেখো পরবর্তীতে আবারও এ কি করবে, ব্যাকটেরিয়াল জিনোম যেটা আছে, এবার আর আমরা মনে করো যে ডিএনএ বলতেছি না, বলতেছি ব্যাকটেরিয়াল জিনোম, তাই না? ব্যাকটেরিয়াল জিনোমটা ভিতরে ঢোকাই দিছে, ঢোকার পরে যে অনুপ্রবেশ করছে, করার পর দেখো এ আসার পর অ্যাকচুয়ালি কি হয় একটু দেখাই দিই। এই পাশে দেখো, এইটা হচ্ছে ধরো ইকোলি ব্যাকটেরিয়া, এটা হচ্ছে একটা ইকোলি ব্যাকটেরিয়া, বুঝছো? এই ইকোলি ব্যাকটেরিয়া যেটা আছে, এই ব্যাকটেরিয়া ধরো এইটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল ডিএনএ, এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল ডিএনএ, ঠিক আছে? আর একটুকে কাটে ফেলছে প্রথমে, এখানে কিন্তু পূর্ণাঙ্গ ছিল, আমি এটার কথা বলতেছি না। পরবর্তীতে এর একটু অংশ কেটে ফেলছে এবং নতুন করে আমাদের যে ফার্স্ট ডিএনএটা আছে বা আমাদের যে ফার্স্ট জিনোমটা আছে, এই যে দেখেন ভাইরাল জিনোম, মানে ভাইরাসের দেহ থেকে যেটা আসছে সেইটা আসে ধরো এইভাবে যুক্ত হয়েছে, এই যেভাবে যুক্ত হয়েছে। মানে কি বললাম, যে এ ক্ষতি না করে ওর সাথে সুন্দর করে যুক্ত হইলো। যুক্ত হওয়ার পর কি করবে, এরা আস্তে আস্তে অ্যাসেম্বল হবে, মানে সুন্দর করে গঠন হবে এদের আস্তে আস্তে। এরা আস্তে আস্তে সুন্দর পূর্ণাঙ্গ হয়ে যাবে, এরকম গোলাকারই হয়ে যাবে। এটা রেড থাকবে, এটা ইয়েলোই থাকবে। বুঝতে পারছো? তাহলে এই যে এমনি হইলো, হওয়ার পর কি করবে ভাইয়া, হওয়ার পর আস্তে আস্তে এরা কি করবে, এরা হচ্ছে যে এখান থেকে বিভাজনটা শুরু করবে। তখন কি করবে, এটা দুইটা ডিএনএ না, আলটিমেট এরা কি রেপ্লিকেশন করবে। ওই যে আগের মতো হিসাব, রেপ্লিকেশন করে এরা বাচ্চা কাচ্চা তৈরি করবে। বাচ্চা কাচ্চা তৈরি করে আস্তে হচ্ছে কি এরা বের হয়ে চলে যাবে। যদি এই যে এখানে আসে দেখো, এই যে লাইসোজেনিক চক্র যেটা আছে, লাইসোজেনিক চক্রটা কিন্তু পরবর্তীতে লাইটিক চক্রে রূপান্তর হইতে পারবে। কিন্তু লাইটিক চক্র কিন্তু কখনো, মানে ব্যাপারটা হচ্ছে যে কিরকম, যে লাইটিক চক্র যেটা আছে সেটা তো ফাটাবে, ঠিক আছে? ও কখনো লাইসোজেনিক হইতে পারবে না। আর লাইসোজেনিক চক্র যেটা আছে, ও লাইসোজেনিক আবার লাইটিক চক্র দুইটাই হতে পারবে। ব্যাপারটা বোঝো এইটা। এইটা হচ্ছে এখানকার হিসাব। আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি, চিত্রটা তোমরা একবার দেখে নাও, কারণ যেহেতু আমাদের ওয়ান শট ক্লাস এগুলান, এই ক্লাসগুলো হচ্ছে যে আমাদের এত বেশি বলার সুযোগ থাকে না আসলে। কারণ এগুলান জিনিস হচ্ছে যে আমরা ধরে ধরে পড়াই, বুঝতে পারছো? আমাদের যে পেইড মনে করো যে আরো যেগুলো বিস্তারিত একাডেমিকের জন্য যারা পড়ে, তাদেরকে আমরা অনেক ধরে ধরে বোঝাই। যেহেতু তোমাদের মনে করো যে মোটামুটি সময় এখন কম, এই সময় কম থাকার কারণে আমরা যতটুকু না বললেই না ততটুকু করে বলে যাচ্ছি। বুঝতে পারছো? ওকে, তাহলে আসো পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে এগুলোর ব্যাখ্যা, যে প্রথমে আসো স্পর্শক তন্তু ও সংযুক্তি আগের মতো। এটা কার, এই যে প্রথমে ল্যামডাফাস ভাইরাসটি তার পোষক দেহের ইকোলি ব্যাকটেরিয়ার প্রাচীরে নির্দিষ্ট রিসেপ্টর সাইটে এসে যুক্ত হয়। ক্লিয়ার? তারপরে দেখো ডিএনএ অনুপ্রবেশ আগেরটার মতোই। তারপরে আসো প্রোফাজ, এই যে এখানে একটা অ্যাকচুয়াল গঠন হয়েছে প্রোফাজ। একটু আগে যে জিনিসটা দেখালাম তোমাদের, যে একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ, আর একটা হচ্ছে ভাইরাস থেকে যে আসছে, ভাইরাস থেকে যে আমাদের জিনোমটা আসছে সেটা। এই দুইটা মিলে যে গঠনটা হচ্ছে, এই পর তোমাদের যে চিত্র আগে দেখাইলাম, এই গঠনটাকে বলা হচ্ছে কিন্তু প্রোফাজ। কি বললাম ভাইয়া? প্রোফাজ। দেখো এই যে ব্যাকটেরিয়ার ভিতরে ঢোকার পর ভাইরাসের ডিএনএ, কিসের ডিএনএ ভাইয়া? ভাইরাসের ডিএনএটি ব্যাকটেরিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ কে একটি নির্দিষ্ট স্থানে কাটে। তারপরে দেখো যে কি কাটে এনজাইম, কোন এনজাইমের মাধ্যমে, এটা মনে রাখতে হবে, নিউক্লিয়াস এনজাইমের মাধ্যমে। কি এনজাইমের মাধ্যমে ভাইয়া? নিউক্লিয়াস এনজাইমের মাধ্যমে কাটে। এবং এরপর ভাইরাসের ডিএনএটি ব্যাকটেরিয়ার ডিএনএ এর মাঝখানে জুড়ে বসে। এই যে অবস্থানটা, এটাকে কিন্তু বলা হচ্ছে প্রোফাজ, মানে আমি তোমাদের আঁকে দেখাইছি। বুঝতে পারছো? তাহলে এই যে নিউক্লিয়াস এনজাইম, এটা হচ্ছে কাটে। আর জোড়া লাগায় কে? মনে রাখবা, জোড়া লাগায় লাইগেজ। জোড়া লাগায় কে ভাইয়া? লাইগেজ। ওকে, তাহলে এখন আসো পরবর্তীতে দেখো কি বলছি। দেখো ব্যাকটেরিয়াল ডিএনএ এবং ভাইরাল ডিএনএ এর এই সম্মিলিত রূপকে বলা হচ্ছে প্রোফাজ। আমি যেটা তোমাদেরকে খুব সংক্ষেপে বলছি, সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে প্রোফাজ। বুঝছো? এখন আসো তারপরে কি হবে ভাইয়া, এই যে ব্যাকটেরিয়াল সংখ্যা বৃদ্ধি এবং অনুলিপন, ওই যে আগের আগের মতো, যে এখন যেহেতু আমাদের ডিএনএ দুইটাই, তার মানে এদের কাজ কি হচ্ছে? অনুলিপন করা। এই যে এই অবস্থায় ভাইরাসটি ব্যাকটেরিয়ার কোনো ক্ষতি না করে ব্যাকটেরিয়া যখন স্বাভাবিক নিয়মে বংশবৃদ্ধি করে, মানে দ্বিভাজন, সেই দ্বিভাজন প্রক্রিয়া তারা হচ্ছে কি নিজস্ব ডিএনএ এর সাথে সাথে ভাইরাসের ডিএনএটি অনুলিপিত হয়ে যায়। ফলে প্রতিটি নতুন ব্যাকটেরিয়া কোষে একটি করে প্রোফাজ বা ভাইরাসের ডিএনএ চলে যায়। বুঝছো? এটা গেল একটা কথা। আর একটা কথা বলছিলাম কি, এরা চাইলে পরবর্তীতে কি করতে পারবে? ভায়োলেন্সও করতে পারবে। বুঝতে পারছো? দেখো এখন আসো, এখানে আমাদের যে টপিকটা আছে সেই টপিকটা একটু পড়তে হবে ভাইয়া।
টপিকটা কি আছে দেখো, যে লাইটিক চক্র ও লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্য। যেহেতু আমরা এই দুটো চক্র পড়লাম, এই দুটো চক্রের এখন পার্থক্য একটু বলি। দেখো প্রথমে এখানে শুধু আমি লাইটিকটা লিখছি, আর লাইসোজেনিকটা কেন লিখিনি একটু পরে বুঝতে পারবা। দেখো যে লাইটিক চক্রের ক্ষেত্রে চক্রের শেষে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ফেটে যায়, ফেটে গেছে কিনা, ফেটে গেছে কিনা, এবং পোষক কোষটি মারা যায়। কিন্তু এই লাইটিকের ক্ষেত্রে কিন্তু সেটা ঘটবে, লাইসোজেনিকের ক্ষেত্রে কিন্তু সেটা ঘটবে না। তার মানে এই লাইসোজেনিকের ক্ষেত্রে না, লাইসোজেনিকের ক্ষেত্রে না, কি না, এইটা যেটা বললাম হ্যাঁ এটাই না। ওকে, তারপরে আসো, দেখো এতে ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে সংযুক্ত হয় না। কারণ কি, ও তো ঢুকেই লাইটিক চক্রের ক্ষেত্রে ও তো ঢুকেই ইকোলি ব্যাকটেরিয়ার ডিএনএ কে আগে শেষ করে ফেলে, তাহলে ওখানে সংযুক্ত হওয়ার কোনো চান্স নাই। এই যেহেতু সংযুক্ত হয় না, তার মানে আমাদের প্রোফাজও গঠিত হবে না। তার মানে আমাদের কি গঠিত হবে না ভাইয়া, প্রোফাজও গঠিত হবে না। এখন তারপরে আসো, যে ভাইরাসের ডিএনএ আলাদাভাবে স্বয়ংক্রিয়ভাবে দ্রুত নতুন ভাইরাস তৈরি করে কার ক্ষেত্রে, এই যে লাইটিক চক্রের ক্ষেত্রে। এ কি আলাদাভাবে 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 নতুন ভাইরাস তৈরি করে না, কিন্তু এখানে কি হয় ভাইয়া, এখানে কিন্তু সংযুক্ত অবস্থায় দুইটাই আছে, ওরা দুজন মিলেই তৈরি করে, কিন্তু এ হচ্ছে আলাদা হবে, মানে স্বয়ংক্রিয় হবে, স্বয়ংক্রিয় হবে। এখন আসলে দেখো এটি খুব কম সময়ে মাত্র 20 থেকে 30 মিনিটে সম্পন্ন হয়, কে, লাইটিক চক্র। আর এটা কি, আরো একটু সময় বেশি লাগে। তারপরে আসো, যে লাইসোজাইম এনজাইম ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে সম্পূর্ণ গলিয়ে দেয়। এখানে দেখো লাইসোজাইম এনজাইম কোথায়, লাইটিক চক্রে লাইসোজাইম এনজাইম ক্ষরণ হয়, সেই লাইসোজাইম এনজাইম ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে সম্পূর্ণ গলিয়ে দেয় এবং ভেঙে ফেলে, পরবর্তীতে কি হয়, এই দিক দিয়ে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো বের হয়ে চলে যায়। বুঝছো? তারপর দেখো লাইটিক চক্র কখনো লাইসোজেনিক চক্রে রূপান্তরিত হতে পারে না, যেটা আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম। তাহলে এই যে এগুলো হচ্ছে আমাদের বলো লাইটিক এবং লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্য। আই হোপ তোমরা বুঝতে পারতেছো। আর যদি না বুঝো কোনো কিছু, তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমি সেগুলো তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, আর যারা পেইডে আছো তারা তো অবশ্যই সেখানে তোমরা যদি বলো যে ভাইয়া এটা বুঝিনি, তাহলে আমি অবশ্যই সেগুলো বুঝাই দেবো তোমাদেরকে। ওকে, ওকে, আসো এখন তারা পরবর্তীতে আসো। দেখো এখন আমরা যে জিনিসটা নিয়ে আবার একটু কথাবার্তা বলবো, সেটা হচ্ছে আমাদের আরেকটা, আমাদের ভাইরাস ওখান থেকেই শেষ। আরেকটা জিনিস বলা হয়নি, একটু আগের স্লাইডে আসি। সেটা হচ্ছে দেখো এখান থেকে আরেকটু পড়তে হবে ভাইয়া, আরেকটু তোমাদের নিজের কাজ দিচ্ছি, তোমরা এটা একটু নিজেরা করবা। নিজের কাজ কি ভাইয়া, এই যে ভাইরাসের, ভাইরাসের, ভাইরাসের উপকারিতা অপকারিতা বা অর্থনৈতিক গুরুত্ব, ডিরেক্ট লিখি, অর্থনৈতিক, অর্থনৈতিক গুরুত্ব। ভাইরাসের কি ভাইয়া, অর্থনৈতিক গুরুত্ব, এটা একটু দেখতে হবে। অনেক বোর্ডে এটা দিয়ে দেয়, বুঝতে পারছো, অনেক বোর্ডে এটা দিয়ে দেয়। ওকে, তাহলে এখন আসলে আমাদের ভাইরাসের কাহিনী শেষ। এখন আমরা যে জিনিসটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। কি নিয়ে পড়বো, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া পড়তে গেলে প্রথমেই যে অবস্থাটা আসে, মানে একটা ব্যাকটেরিয়ার গঠন জানতে হবে। ব্যাকটেরিয়া না, দেখো এখানে লেখা আছে একটা আদর্শ ব্যাকটেরিয়া কোষের গঠন। কোষ কথাটা আমরা যদি ডিরেক্ট এক কথায় বলতে চাই, তাহলে একটা আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন। ক্লিয়ার, ব্যাকটেরিয়ামের গঠন একটা বললে আমরা বলতেছি ব্যাকটেরিয়ামের গঠন। এখন আসো, যে এদের ক্ষেত্রে কি কি হয়, আমরা একটু চিত্রে আসি আগে, তাহলে তাইলে বুঝতে ভালো সুবিধা হবে। দেখো এইটার মধ্যে কি বলছে, এইটা হচ্ছে একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। এর ক্ষেত্রে দেখো এই যে প্রথমে এগুলা বোঝা যাচ্ছে কিনা, তারপরে একটু একটু তাহলে তোমাদের দেখাই দিই। হ্যাঁ, দেখো এইটা হচ্ছে একটা, এইটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা আদর্শ ব্যাকটেরিয়া, বুঝছো? এর হচ্ছে প্রাচীর আমরা দিয়ে দিচ্ছি, আমরা দিয়ে এটা প্রাচীর আগে দিয়ে দেই, তারপর আস্তে আস্তে আগাবো। ওকে, তাহলে এইটা হচ্ছে একটা, দেখো আদর্শ একটা ব্যাকটেরিয়া। ওকে, এই ব্যাকটেরিয়ার মধ্যে এখন একটু যদি শুরু করি, ব্যাকটেরিয়ার যে আবরণ যেটা আছে, ব্যাকটেরিয়ার আবরণ যেটা আছে, এই আবরণটাকে বলা হচ্ছে, এই আবরণটা তৈরি হচ্ছে মূলত পেপটাইডো গ্লাইকান দিয়ে তৈরি। কি দিয়ে ভাইয়া, পেপটাইডো গ্লাইকান, ঠিক আছে, পেপটাইডো গ্লাইকান। তাহলে মনে রাখতে হবে যে ব্যাকটেরিয়ার আবরণ যেটা, সেটার নাম আমরা কি বলবো, বা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর যেটা কি দিয়ে তৈরি, সেটা হচ্ছে পেপটাইডো গ্লাইকান দিয়ে তৈরি, পেপটাইডো গ্লাইকান দিয়ে তৈরি। এখন আসো, এইটার কি আরো নাম আছে? হ্যাঁ, পেপটাইডো গ্লাইকানকে মিউকোপ্রোটিনও বলা হচ্ছে, মিউকোপ্রোটিনও বলা হচ্ছে, এবং পাশাপাশি আরো দুইটা জিনিস আছে, সেটা ভুললে চলবে না। একটা হচ্ছে মুরামিক অ্যাসিড, একটা হচ্ছে টিকোইক অ্যাসিড। কি কি বললাম, মুরামিক অ্যাসিড এন্ড টিকোইক অ্যাসিড। তাহলে হচ্ছে যদি এদের কোষ প্রাচীরটা নিয়ে শুধু যদি বলি, আমি শুধু যদি কোষ প্রাচীরটারই কথা বলি, তাহলে আমরা কয়েকটা জিনিস পাচ্ছি। একটা হচ্ছে পেপটাইডো গ্লাইকান, পেপটাইডো গ্লাইকান, পেপটাইডো গ্লাইকান। আর একটা হচ্ছে কি বলো, মিউকোপ্রোটিন। এটারে কিন্তু আর একটা নাম হচ্ছে মিউকোপ্রোটিন, মিউকোপ্রোটিন, পেপটাইডো গ্লাইকান বা মিউকোপ্রোটিন। আর দুইটা জিনিস আছে, সেটা কি কি ভাইয়া, আর দুইটা জিনিসও মনে রাখতে হবে, সেটাকে কি, একটা হচ্ছে আমাদের মুরামিক অ্যাসিড, মুরামিক অ্যাসিড, মুরামিক অ্যাসিড, আর একটা হচ্ছে টিকোইক অ্যাসিড, মুরামিক অ্যাসিড আর একটা কি ভাইয়া, টিকোইক অ্যাসিড। ক্লিয়ার?
তাহলে বলো ভাইরাস ব্যাকটেরিয়া যেটা আছে, একটা আদর্শ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা যদি কোষ প্রাচীরটা দেখি তাহলে কি কি পাবো? পেপটাইডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন, আর একটা পাবো মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড। এটা এটা মাথায় ঢুকছে? এখন আসো, তারপরে দেখো এই যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমাদের যে ভিতরের পর্দাটা আছে, মানে ভিতরের যে আবরণটা আছে, এটা কিন্তু জায়গায় গিয়ে এরকম 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 মোচড় খেয়ে আসে, যেটাকে আমরা বলি মেসোসোম। কি বলি? মেসোসোম বা মেসোজোম। ঠিক আছে, এর ভিতরে কি থাকবে ভাইয়া বলো? এর ভিতরে আমাদের সাইটোপ্লাজম থাকবে, আমরা জানি, এগুলো তো আমরা জানি। এর ভিতরে আমাদের কি থাকবে? সাইটোপ্লাজম থাকবে, সাইটোপ্লাজম থাকবে, সাইটোপ্লাজম থাকবে। এবং দেখো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ব্যাকটেরিয়া যেহেতু আদিকোষী, তার মানে এদের ক্ষেত্রে আমরা কি পাবো না ভাইয়া? একদম মনে করো যে ফুলফিল সবকিছু পাবো না। তার মানে এর ভিতরে আমরা সাইটোপ্লাজমীয় কোনো অঙ্গাণু পাবো না, এক্সেপ্ট কি কি আছে, সেটা হচ্ছে যে মনে রাখতে হবে, এখানে রাইবোজোম পাবো। কি পাবো ভাইয়া? রাইবোজোম পাবো, রাইবোজোম পাবো। এবং এদের যে ডিএনএটা আছে, এই ডিএনএটাকে আমরা প্লাজমিড বলবো। কি বলবো ভাইয়া? প্লাজমিড বলবো। ঠিক আছে, তাহলে এদের ক্ষেত্রে আমরা ডিএনএ একটা পাবো, এরকম একটা বৃত্তাকার একটা ডিএনএ পাবো, যেটাকে আমরা বলবো প্লাজমিড, যেটাকে আমরা কি বলবো ভাইয়া? প্লাজমিড। ঠিক আছে, আমরা প্লাজমিড বললাম। ওকে, প্লাজমিড বললাম। এবং আসো আর কি কি জিনিস আছে এখানের মধ্যে দেখো, এর মধ্যে আমাদের এই জিনিসগুলো বাদ দিয়ে আর কি কি আছে? ধরো এই যে ছোট ছোট এরকম দানা দানা, এই দানা দানা এরকম জিনিস থাকতে পারে, সেটাকে আমরা ভলিউটিন বলি। কি বলি ভাইয়া? ভলিউটিন বলি। ঠিক আছে, এটাকে আমরা ভলিউটিন বলি। ভলিউটিন অ্যাকচুয়ালি কি করে? জমা রাখে, মানে সঞ্চয় করে। ঠিক আছে, সঞ্চয় করা ওর হচ্ছে কাজ। এইটা এই যে এই কয়েকটা জিনিস তোমরা একটু দাগান্বিত করবা চিত্রের মধ্যে, তাহলে মোটামুটি হয়ে যাবে। এখন আসো এ বাদ দিয়ে আর কি করবা। দেখো এই যে একটা ব্যাকটেরিয়া যেটা আছে, এই ব্যাকটেরিয়ার মধ্যে আবার কিছু জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে যে আমাদের এই যে এরকম, এগুলো হচ্ছে আমাদের কি বলো? ব্যাকটেরিয়ার ফ্লাজেলা, ব্যাকটেরিয়ার ফ্লাজেলা। তাহলে এই যে এটা হচ্ছে সেই ব্যাকটেরিয়ার ফ্লাজেলা। দেখো ফ্লাজেলা, ওকে, এটার নাম হচ্ছে কি বলো? ফ্লাজেলা, ফ্লাজেলা। ক্লিয়ার? দেখো এই ফ্লাজেলা যেটা আছে, এই ফ্লাজেলাটা ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। ফ্লাজেলার আবার তিনটা অংশ আছে, তোমরা বই খুললে পাবা। তাহলে দেখো এই ফ্লাজেলা হচ্ছে কি বলো? ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে তৈরি, আমি লিখলাম না। এখন আসো আর একটা জিনিস আছে, ধরো এই যে একটা ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়া যদি এই একটা ব্যাকটেরিয়ার কিন্তু মনে করো যে এরকম একটা সূচের মতো অংশ থাকে, দেখাই, এই যে এরকম, এরকম, এইটাকে বলা হচ্ছে পিলি। কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হচ্ছে পিলি, পিলি। পিলির কাজ কি অ্যাকচুয়ালি? পিলির কাজ হচ্ছে একটা ব্যাকটেরিয়া আর একটা ব্যাকটেরিয়ার সাথে আটকে থাকার যে যে মাধ্যমটা আর কি, মানে হচ্ছে কি এই যে এটা সুইয়ের মতো ধরে ঢোকাই দিয়ে আছে, আমি বুঝতে পারছো? এই পিলিটা আবার হচ্ছে পিলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। তাহলে বলো ফ্লাজেলা ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে তৈরি, পিলি পিলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। আর এটার আবরণ আমরা যখন দেখছিলাম কোষ প্রাচীরের, পেপটাইডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন, আর একটা বলছিলাম মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড। আই হোপ তোমরা এখানে বুঝতে পারছো। আরো যদি কোনো কিছু জানার থাকে তাহলে বলি। ঠিক আছে, দেখো এটা যেহেতু আদিকোষী জিনিস, তোমাদের মনে রাখতে হবে আদিকোষে শুধুমাত্র রাইবোজোম পাওয়া যায়। তার মানে এখানে শুধু রাইবোজোমটা পাবো আমরা। ধরো এই যে এমনি এমনি যদি দেখাই, ধরো এটা হচ্ছে রাইবোজোম, এগুলো হচ্ছে রাইবোজোম। ঠিক আছে, আর বাদ বাকি কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু পাবো না। আই হোপ তোমরা এই ভাইরাসের সরি ব্যাকটেরিয়ার একটা আদর্শ ব্যাকটেরিয়ামের গঠনটা তোমরা বুঝতে পারছো। তাহলে যদি বুঝতে পারছো, এখন আসো একটু প্রিভিয়াসে। দেখো এখানে কি বলছে, একটা আদর্শ ব্যাকটেরিয়ামের গঠনে প্রথমে আসো যে ক্যাপসুল। ক্যাপসুল কথাটা কি ভাইয়া? ক্যাপসুল কথাটা অ্যাকচুয়ালি ওই যে আমি তোমাদের বারবার বলতেছিলাম না, যে একটা আদর্শ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের বাহিরে একটি পুষ্টি বা জেলি সদৃশ স্তর থাকে, একে ক্যাপসুল বা স্লাইম স্তর বলা হয়। এই স্তরটা অনেক পাতলা হয়। কি হয় ভাইয়া? এই স্তরটা অনেক পাতলা হয়, ক্যাপসুল বা স্লাইম স্তর বলা হয়। এই দেখো এটি সাধারণত ডেক্সট্রন, লোভান, পলিস্যাকারাইড দিয়ে গঠিত। এগুলো লাগবে না, এগুলো জাস্ট একবার দেখতে পারো। ঠিক আছে, কাজ দেখো, এটি ব্যাকটেরিয়ামের শুষ্কতার হাত থেকে রক্ষা করে এবং বহিরাগত কোনো প্রতিকূল অবস্থা বা অ্যান্টিবডির আক্রমণ থেকে বাঁচায়। এগুলো দেখতে হবে। এগুলো হচ্ছে জাস্ট, এটা হচ্ছে এক্সট্রা ইনফো। এক্সট্রা ইনফো বলতে একটু একটু এক্সট্রা, হ্যাঁ, এই যেগুলো। এখন আসলে এখানের মধ্যে আমাদের কি পড়তে হবে তাহলে ভাইয়া? কোষ প্রাচীরটা, কোষ প্রাচীরটা মাস্ট বি উল্লেখ করতে হবে। তোমরা যদি কখনো আসে তাহলে কোষ প্রাচীর থেকে শুরু করবা, হ্যাঁ। আর এইটা গিয়ে শেষে লিখলা, যদি ক্যাপসুল লিখতে চাও বা স্লাইমেস্টো লিখতে চাও, শেষের দিকে পয়েন্ট করে লিখে দিও। দেখো প্লাজমা মেমব্রেনের বাহিরে অবস্থিত জড়, দৃঢ় এবং স্থিতিস্থাপক স্তরটি হলো কোষ প্রাচীর। কোষ প্রাচীর। দেখো এইটা প্রধান প্রধান রাসায়নিক উপাদান কি? এই যে পেপটাইডোগ্লাইকান, পেপটাইডোগ্লাইকান পাইছো? বা এটাকে বলা হচ্ছে মিউকোপ্রোটিন, মিউকোপ্রোটিন। আরো কি আছে? দেখো এই যে মুরামিক অ্যাসিড, মুরামিক অ্যাসিড এবং এতে টিকোইক অ্যাসিড। ঠিক আছে, তাহলে মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড, দেখো আমি যা বলছি সব কটাই আছে। ওকে ফাইন, এটা যদি বুঝে থাকি। এখন আসো, এখন দেখো পরবর্তীতে কি আছে, দেখো প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি যেটা আছে, দেখো কোষ প্রাচীরের ঠিক নিচে প্রোটোপ্লাজমকে আবৃত করে, যেটা হচ্ছে ঝিল্লি থাকে। তোমরা এগুলো সবগুলো কোষ ও কোষের গঠনে পড়ে আসছো, তারপরে একটু করে বলতেছি। ঠিক আছে, যে এটাকে আমরা বলতে পারি যে প্লাজমা মেমব্রেন। দরকার নেই, এটা জাস্ট একবার রিডিং দিবা, এটা একবার রিডিং দিবা। দেখো তারপরে মেসোজোম, এই মেসোজোমটা লাগবে। মেসোজোম কোনটা ছিল ভাইয়া? ওই যে আমাদের এই যে ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া ছিল না, এই ব্যাকটেরিয়ার ভিতরে দেখছো না এরকম এরকম গোল হয়ে একটা কোষ ঝিল্লিটা গোল হয়ে আছে, সেই গোল হওয়া জিনিসটাকে কিন্তু আমরা বলতেছিলাম মেসোজোম। সেই গোল হওয়া প্রাচীরটা যেটা আছে সেটাকে কিন্তু আমরা বলতেছিলাম মেসোজোম, তাই না? এই মেসোজোম দেখো প্লাজমা মেমব্রেন, এই যে প্লাজমা মেমব্রেন
কখনো কখনো ভিতরের দিকে ভাঁজ হয়ে থলি বা নালিকার মতো গঠন তৈরি করে, তখন তাকে আমরা বলি মেসোজোম। এর কাজ কি? দেখো, এর কাজ হচ্ছে কোষ বিভাজনের সময় এটি আড়াআড়ি প্রাচীর তৈরিতে সাহায্য করে এবং এর হচ্ছে শ্বসন এনজাইম ধারণ করে। কি এনজাইম ধারণ করে ভাইয়া? শ্বসন এনজাইম ধারণ করে। বুঝতে পারছো? এখন আসো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি? ওই যে ভিতরে যে প্লাজমটা আছে, তার মানে এটা একটা যেহেতু সেল কোষ, আমরা কার কোষ পড়তেছি? ব্যাকটেরিয়ার কোষ পড়তেছি। সো এই এর ভিতরে কি থাকবে? আমাদের সাইটোপ্লাজম থাকবে। তাহলে এই কথাগুলো বলা আছে। আর কি সাইটোপ্লাজমে অঙ্গাণুর মধ্যে শুধুমাত্র কে থাকবে? রাইবোজোম, আর কোনো অঙ্গাণু থাকবে না। এই কথাগুলো দেখো এখানে বলা আছে। আই হোপ তোমরা বুঝছো। তাহলে আসো এখন যে তারপরে আছে কি? রাইবোজোম। এই যে এই কথাটা বললাম, দেখো ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে ছড়ানো অবস্থায় প্রচুর পরিমাণ রাইবোজোম থাকে। এগুলো কেমন? 70S। একটু আগে বলছিলাম আদি কোষ, একটু আগে কি বলছিলাম ভাইয়া? আদি কোষ, তাই না? দেখো তো আদি কোষে কি থাকে? তোমরা একটু বলো, আমাকে একটু বলো, কমেন্ট করো যে আদি কোষে রাইবোজোম 70S, তাহলে প্রকৃত কোষে কত? তোমরা সবাই জানো 80S, তাই না? 80S। দেখো এই যে 70S রাইবোজোম যেটা আছে, এটার মধ্যে কি কি আছে? একটা আছে 50S, একটা আছে 30S। আর যেটা প্রকৃত কোষে 80S রাইবোজোম আছে, সেই 80S এর মধ্যে কি আছে ভাইয়া? একটা হচ্ছে 60S, একটা হচ্ছে 40S। 40S, 40S বা ভেদবাক ইউনিট, তাই না? তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে। যার সাব ইউনিট দুইটি, একটা হচ্ছে 50S, একটা হচ্ছে 30S, মানে 50S এবং 30S। দেখো এর কাজ কি? ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণের সময় একমাত্র স্থান হলো এই রাইবোজোম। তার মানে আমরা জানি যে রাইবোজোমের কাজই কিন্তু প্রোটিন সংশ্লেষ করা। আবার এই প্রোটিনকেই বলা হয় জীবনের ভাষা, তোমরা জানো তো সবাই, তাই না? তাহলে এই রাইবোজোম হচ্ছে কি করে বলো? এই প্রোটিন সংশ্লেষ করে। তারপর নিচে আসো ক্রোমোজোম বা নিউক্লিওয়েড, যেটা তোমরা দেখছো যে গোলাকার যেটা আছে সেটাকে আমরা নিউক্লিওয়েড বা প্লাজমিড বলছিলাম। এগুলো একবার দেখে নিও। প্লাজমিড আমি বলছি, দেখো মূলত ক্রোমোজোম ছাড়াও ব্যাকটেরিয়ার কোষে এক বা একাধিক ক্ষুদ্র বৃত্তাকার স্বয়ংক্রিয় লিপনক্ষম অতিরিক্ত দ্বিসূত্রক ডিএনএ অণু থাকে, এদেরকে আমরা প্লাজমিড বলি বলতে ক্রোমোজোম ছাড়াও যে এই যে বৃত্তাকার যে তোমাদের ক্রোমোজোমটা দেখাইছে সেটাই হচ্ছে প্লাজমিড। পরীক্ষা আসতে পারে যে প্লাজমিড কোথায় দেখা যায়, কি দেখাবা? এই যে আমাদের ব্যাকটেরিয়া দেখাবা। বুঝতে পারছো? তাহলে আমরা এটা বুঝলাম। এখন আসলে আমরা পরবর্তী স্লাইড যেটা আছে সেটাতে যাই। হ্যাঁ, পরবর্তীতে পিলি। পরবর্তীতে আছে কি বলো? পিলি। দেখো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার গায়ে ফ্লাজেলার চেয়ে ছোট, শক্ত এবং অসংখ্য রোমের মতো যে অংশ দেখা যায় তাদেরকে পিলি বলা হয়। এটি পিলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। এটা কি? দেখো সংলগ্ন হতে বা পোষক দেহের সাথে আটকে থাকতে সাহায্য করে, একটু আগে তোমাদের বলছিলাম, তাই না? তাহলে বলো এটা কার ক্ষেত্রে? বলো গ্রাম নেগেটিভ। বিজ্ঞানী গ্রাম তার মনে করো যে তিনি হচ্ছে দুই ধরনের ব্যাকটেরিয়াকে দুইটা শ্রেণীতে মনে করো যে বিন্যস্ত করে। তার মধ্যে একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। মনে রাখবা, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার প্রাচীরটা অনেক পুরু হয় আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার প্রাচীরটা অনেক পাতলা হয়। সোজা কথা একদম। যেটার প্রাচীর পুরু সেটা হচ্ছে গ্রাম পজিটিভ, যেটার পাতলা সেটা হচ্ছে গ্রাম নেগেটিভ। ওকে ফাইন, এটা আমরা বুঝলাম। এখন আসলে এটা বুঝলে আমরা আর এখানে কথা বলবো না। এখন আসলে যে এই যে ব্যাকটেরিয়া যেটা আছে, এই ব্যাকটেরিয়ার আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই ব্যাকটেরিয়ার দ্বিভাজন কি মনে রাখতে হবে ভাইয়া? ব্যাকটেরিয়ার যে প্রজননটা হয়, মানে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া যে সৃষ্টি হবে, এটা কিভাবে সৃষ্টি হয়? এটা খুবই ইজি, তোমরা জানো সবাই। আদি কোষে কি হয় বলো তো দেখি ভাইয়া? আদি কোষে কি হয় আমাকে বলো? আদি কোষে কোন বিভাজন প্রক্রিয়া হয়? কোষ বিভাজন, অ্যামাইটোসিস কোষ বিভাজন। তোমাদের ওই ক্লাসটা আমি নিছিলাম। ওকে, তাহলে আদি কোষে হয় অ্যামাইটোসিস। তাহলে আদি কোষে কি হয় ভাইয়া? অ্যামাইটোসিস। তার মানে এই যে দ্বিভাজন, এই অ্যামাইটোসিসের কিন্তু আরেকটা নাম হচ্ছে দ্বিভাজন বা বাইনারি ফিশন, তাই না? বা প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে সবগুলো হচ্ছে আমাদের এই যে এইটা। ওকে, এখন আসো যে এইখানের মধ্যে কি কি হয় একটু চিত্রের আগে আসি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখো, এটা হচ্ছে বাইনারি ফিশন অফ ব্যাকটেরিয়া। এইখানে কি হয়? কিছুই হয় না আলটিমেট। দেখো এই যে আমাদের এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, বুঝছো? ব্যাকটেরিয়ার ভিতরে আমাদের কি থাকবে? ব্যাকটেরিয়াল যে আমাদের ক্রোমোজোম যেটা আছে, ক্রোমোজোমটা থাকবে। এই ক্রোমোজোমটা পরবর্তী ধাপ যেটা আছে, এই পরবর্তী ধাপে এসে কি হয় জানো? এই ক্রোমোজোমটা হচ্ছে সংযুক্ত হয়ে যায়। এখানে দেয়া নাই ওইভাবে, আমি একটু দেখাই দিই। ধরো এইটা হচ্ছে আমাদের একটা ব্যাকটেরিয়া, এর ভিতরে আমাদের ক্রোমোজোমটা আছে। এর ঠিক পরবর্তী যে ধাপটা আছে, এই পরবর্তী ধাপে আসে ধরো এই ব্যাকটেরিয়ার ক্রোমোজোমটা কি হবে ভাইয়া? এর প্রাচীরের সাথে সংযুক্ত হয়ে যাবে। দেখো এই যে সংযুক্ত করে দিছি। সংযুক্ত করার পর কি হবে? এরা দুইজন এই ব্যাকটেরিয়াটা আস্তে আস্তে কি হবে ভাইয়া? দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে যখন, তখন এই দেখো, এই তখন কি হবে ভাইয়া? এই তখন একটু উপর থেকে দেখাই। তখন কি হবে দেখো, এই যে তখন, তখন হচ্ছে ধরো এটাই হচ্ছে সেই ব্যাকটেরিয়া। ওকে, এই তখন হচ্ছে এই ব্যাকটেরিয়া ধরো এই পাশে চলে আসবে একটা, এবং এই পাশে চলে যাবে একটা, এই পাশে চলে যাবে একটা। দেখো দুইটা চলে গেছে। তার ঠিক কিছুক্ষণ পরে এই মাঝখান দুইটা ভিতরের দিকে ঢুকে যাবে এবং আস্তে আস্তে কি হবে? এখান থেকে কেটে যাবে। কেটে গিয়ে এই পাশে একটা ব্যাকটেরিয়া, নতুন ব্যাকটেরিয়া তৈরি হলো, এই পাশে একটা নতুন ব্যাকটেরিয়া তৈরি হলো। কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়েছে না? এই কারণে একে আমরা বলতেছি দ্বিভাজন বা প্রত্যক্ষ কোষ বিভাজন বা বাইনারি ফিশন। ওকে, এখন দেখো, তাহলে দেখো এই যে ডিএনএ এর অনুলিপন, প্রথমে কি হবে? ডিএনএ এর অনুলিপন এটা লিখছে কেন? ওই যে আমি তোমাকে দেখাইলাম যে এর ভিতরে যে ডিএনএটা আছে, সেই ডিএনএটা কি হয় বলো?
সেই ডিএনএটা তো পরবর্তীতে আস্তে আস্তে অনুলিপনটা হবে, তাই না? একটা থেকে দুইটা সৃষ্টি হকে আমরা কি বলি, অনুলিপন বলি না? সেটাই তো। তাহলে দেখো যে বিভাজনের শুরুতে ব্যাকটেরিয়া মূলত বৃত্তাকার ডিএনএটি প্লাজমা মেমব্রেনের নির্দিষ্ট স্থানের সাথে কি হয় ভাইয়া, যুক্ত হয় এবং নিজের একটি হুবহু প্রতিরূপ বা অনুলিপন সৃষ্টি করে, যেটা তোমাদের দেখাইলাম মাত্র। তারপরে আসো কোষ ও কোষ প্রাচীরের বৃদ্ধি। তখন এই যে একটু বললাম এই যে এদিকে বৃদ্ধি পাবে, কোষ প্রাচীরটা বৃদ্ধি পাবে, সেটাই বলছে। দেখো ডিএনএ অনুলিপন সম্পন্ন হওয়ার সাথে সাথে ব্যাকটেরিয়ার কোষটি দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, তোমাদের যে বলছিলাম, এবং এ সময় প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকা নতুন এবং পুরনো ডিএনএ দুটি কোষের দুই বিপরীত মেরুর দিকে চলে যায়। তোমাদের এই যে একটু দেখায় আসলাম, এখানে দেখো এই যে দুই বিপরীত মেরুর দিকে চলে গেছে, বুঝতে পারছো? দুই বিপরীত মেরুর দিকে চলে গেছে। এখন আসো তারপরে যে কই গেল, বিপরীত মেরুর দিকে ক্রমশ যেতে থাকে, এগুলো লাগবে না। তারপর আসে এর পরবর্তীতে কি আছে, দেখো যে আড়াআড়ি প্রাচীর সৃষ্টি। আড়াআড়ি মানে কি ভাইয়া, এই যে মাঝখান দিয়ে আমি তোমাকে যেটা দেখাইলাম, মাঝখান দিয়ে কি আস্তে আস্তে কি হবে, ভিতরের দিকে খাঁজ হয়ে ঢুকে যাবে, সেই কথাটা দেখো। কোষের ঠিক মাঝ বরাবর প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি ভিতরের দিকে ঢুকতে শুরু করে এবং একটি আড়াআড়ি খাঁজের সৃষ্টি করে। এর পরপরই কোষ প্রাচীরে কি হয়, আহ উপাদানগুলো সেখানে জমা হয়ে একটি আড়াআড়ি মধ্যপ্রাচীর বা সেপ্টাম গঠন করে। যখনই মধ্যপ্রাচীর গঠন হয়েছে তখন দুইটা কোষ হয়ে গেছে, তাহলে এখান থেকে আস্তে আস্তে কি হবে, বিভক্ত হয়ে যাবে, দুইটা আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক এর পরবর্তীতে দেখো অপত্য কোষের সৃষ্টি। এই যে আড়াআড়ি প্রাচীর সম্পূর্ণ হয়ে গেলে মাঝখানে একটি অংশ সংকুচিত হয়ে কোনো একটি কোষ থেকে সম্পূর্ণ দুই ভাগে ভাগ হয়ে যায়, সোজা কথা। এত পড়ার দরকার নাই, যা বলছি কনসেপ্টটা মাথায় রাখো, লিখতে পারবা, কনসেপ্টটা মাথায় রাখলে লিখতে পারবা। ওকে, তাহলে এটা গেল আমাদের। এখন আসো তার পরবর্তীতে আমাদের তাহলে ব্যাকটেরিয়াও শেষ। এখন আসো আমাদের আসল খেলাতে ঢুকে যাই। সেটা হচ্ছে আমাদের যেটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ, যে যেখান থেকে কোশ্চিন আসবে, বুঝছো? যদি কোনো মনে করো যে তোমাদের কপাল ভালো থাকে তাহলে দেখবো যে এখান থেকে চলে আসছে। আমাদের দুইটা টপিক বুঝলাম, এখন আরেকটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে কি বলো, ম্যালেরিয়া পরজীবী। এই ম্যালেরিয়া পরজীবীর কি আসে ভাইয়া, ম্যালেরিয়া পরজীবীর তিনটা জিনিস আসে। তিনটা জিনিসের মধ্যে একটা হচ্ছে হেপাটিক সাইজোগনি, একটা হচ্ছে ইরিথ্রোসাইটিক সাইজোগনি, আর একটা হচ্ছে কি বলো, গ্যামিটোগনি। এই তিনটা জিনিস বুঝলেই তুমি এই অধ্যায়ে মনে করো 10-এ 10 পাবা, বুঝছো? সামনে যেগুলো পড়ে আসলা ওগুলোর সাথে সাথে এইটা পড়তে হবে। এখন আসো যে এইখানের মধ্যে আমরা বলতেছি ম্যালেরিয়া পরজীবীর হেপাটিক সাইজোগনি। আচ্ছা বলো, হেপাটো শব্দের অর্থ কি? মনে রাখবা এই হেপাটো শব্দের অর্থ কি ভাইয়া? হেপাটো শব্দের অর্থ হচ্ছে যকৃৎ। হেপাটো শব্দের অর্থ কি ভাইয়া? যকৃৎ। তার মানে যকৃতের ভিতরে যে সাইজোগনিটা হবে তাকেই বলতেছি হেপাটিক সাইজোগনি, বুঝতে পারছো? যকৃতের ভিতরে যে সাইজোগনিটা হবে তাকেই বলবো আমরা হেপাটিক সাইজোগনি। এখন আসো এখানে একটু একটু ডিপ থট আছে, একটু বুঝতে হবে। ওকে, ওকে, চলো আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, দেখো হেপাটিক সাইজোগনির ক্ষেত্রে প্রথমে জিনিসটা যেটা, সেটা হচ্ছে যে এই হেপাটিক সাইজোগনি বুঝতে গেলে একটা জিনিস আগে মাথায় রাখতে হবে, যে এই ম্যালেরিয়া পরজীবীটা আসলে ছড়ায় কিভাবে। ম্যালেরিয়া পরজীবীটা যেটা আছে, এই ম্যালেরিয়া পরজীবী বা জীবাণুটা ছড়ায় অ্যাকচুয়ালি মশার মাধ্যমে। মশার কি দিয়ে? মশার লালা দিয়ে। ধরো মশা একটা ম্যালেরিয়া পরজীবী বা জীবাণু দ্বারা আক্রান্ত, ও যদি আমাদের শরীরে এসে বসে, ধরো আমার শরীরে বসছে, এই যে এভাবে বসছে, বসার পর আমাকে কামড় দিছে, আর কামড় দেওয়ার সাথে মশার লালার সাথে সেই ম্যালেরিয়া পরজীবীটা ঢুকে যাবে। অ্যাকচুয়ালি ম্যালেরিয়া পরজীবীটা ঢুকে না, সেটাকে আমরা বলি স্প্রোজয়েট। কি বলি ভাইয়া? স্প্রোজয়েট। এই স্প্রোজয়েটটা এখান থেকে ঢুকলো, এই যে এইদিক দিয়ে রক্তের মাধ্যমে আস্তে 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 আসতেছে। তোমরা সবাই জানো যে রক্তকে কোথায় যাইতে হয় ভাইয়া? রক্তকে আমাদের কই যাইতে হয়? যকৃতে যাইতে হয়। যখনই যকৃতে আসবে, ওই রক্তের মধ্যে কে আছে? স্প্রোজয়েটটা আছে। স্প্রোজয়েট যখনই যকৃতে আসবে তখনই খেলাটা শুরু হবে। সেইখান থেকে মূলত এখানের খেলাটা শুরু হয়েছে, আমরা সেটাই দেখি আর কি। এখানে সব দেয়া আছে, বইয়ের যে চিত্রটা আছে সেটাই আমি তুলে দিছি এখানে। জাস্ট একটু যদি এখান থেকে বুঝো তাহলে তো বুঝাই দিলাম, না বুঝলে এপাশে বুঝাই দেবো। হ্যাঁ, দেখো এইখানের মধ্যে প্রথমে একটু আসি। দেখো এইখানের মধ্যে কি আছে ভাইয়া, প্রথমে এইটা হচ্ছে সেই যকৃৎ কোষ। এই যে আমরা যদি বলি এইটা হচ্ছে সেই যকৃৎ কোষ, ধরো এইটা হচ্ছে সেই যকৃৎ কোষ, বুঝছো? এইটা হচ্ছে সেই যকৃৎ কোষ। স্প্রোজয়েড দেখতে কেমন? স্প্রোজয়েড দেখতে এমন, দেখো স্প্রোজয়েড দেখতে এরকম মাকু আকৃতির। কেমন ভাইয়া? মাকু আকৃতির, এই যে এরকম মাকু আকৃতির। মাকু দেখছো না, মানে নৌকা আকৃতির, বুঝতে পারছো? তাহলে স্প্রোজয়েড দেখতে মাকু আকৃতির। এই মাকু আকৃতির স্প্রোজয়েডটা এই যে এর মাধ্যমে আসে ঢুকে গেল। কোথায় ঢুকে গেল ভাইয়া বলো? যকৃৎ কোষে। এখন বলো, যকৃতের মধ্যে কি থাকে? যকৃতের কোষ যেহেতু, তার মানে ওর মধ্যে নিউক্লিয়াস থাকবে। ওর মধ্যে একটা নিউক্লিয়াস থাকবে, এই যে নিউক্লিয়াস, এটা হচ্ছে যকৃৎ কোষের নিউক্লিয়াস, বুঝছো? এটা হচ্ছে সেই যকৃৎ কোষের নিউক্লিয়াস। এবং এই যে স্প্রোজয়েডের মধ্যে একটা নিউক্লিয়াস থাকবে, এটা হচ্ছে সেই স্প্রোজয়েডের নিউক্লিয়াস। তাহলে এখানে এই যে সেই নিউক্লিয়াস আছে, এই যে নিউক্লিয়াসটা দিয়ে দিলাম, এই নিউক্লিয়াসটা দিয়ে দিলাম, বুঝতে পারছো? তাহলে দেখো এই যে আমাদের যকৃৎ কোষে কে প্রবেশ করছে ভাইয়া? স্প্রোজয়েডটা প্রবেশ করছে। ওকে, এই স্প্রোজয়েড প্রবেশ করার পর ঠিক পরবর্তী যে ধাপটা আছে, পরবর্তী ধাপে কি আছে দেখো। পরবর্তী ধাপে হচ্ছে যে এইটা সেই যকৃৎ কোষ, এটা সেই যকৃৎ কোষ, বলো এটা সেই যকৃৎ কোষ। এবং এই যে স্প্রোজয়েড যেটা আছে, এ ভিতরের দিকে ঢুকে যাবে। ভিতরের দিকে ঢুকে যাওয়ার পর এ গোলাকার হয়ে যাবে। কি হয়ে যাবে বলো? এ গোলাকার হয়ে যাবে।
এই যে গোলাকার, কেমনে গোলাকার হইলো? আস্তে আস্তে খাবার পুষ্টি টুষ্টি সবগুলো খাইছে, খেয়ে খেয়ে কি মোটু হয়ে গেছে, মানে মোটা হয়ে গেছে, মানে কি গোলাকার হয়ে গেছে। বুঝতে পারছো? এবং এই যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটা কি হবে? বিকৃত হওয়া শুরু করবে। ধরো আগে ছিল কত সুন্দর, এখন মনে করো যে বিকৃত হওয়া শুরু হয়েছে। তাহলে নিউক্লিয়াসটা বিকৃত হওয়া শুরু হয়েছে। তাহলে এই যে গোলাকার হইলো স্প্রোজয়েড, এ ছিল মাকু আকৃতির, এখানে এসে হইলো গোলাকার। এটাকে বলা হচ্ছে ক্রিপ্টোজয়েড। কি বলা হয় ভাইয়া? ক্রিপ্টোজয়েড। ক্রিপ্টোজয়েড, মনে থাকবে? তাহলে এটাকে বলা হচ্ছে ক্রিপ্টোজয়েড। তাহলে এটাকে বলা হচ্ছে কি বলো? ক্রিপ্টোজয়েড। এখানে এই পর্যন্ত বুঝলাম। এখন আসো ঠিক এর পরবর্তীতে কি আছে। দেখো এর পরবর্তীতে একটু আবার আসি, আবার একটা হেপাটিক সেল আঁকাও। এইটা হচ্ছে একটা হেপাটিক কোষ। আবার দেখো এটা হচ্ছে একটা হেপাটিক কোষ। ক্লিয়ার? এই যে ক্রিপ্টোজয়েড যেটা আছে, এই ক্রিপ্টোজয়েডটা আরো বড় হবে। কি হবে ভাইয়া? আস্তে আস্তে এটা আরো বড় হয়ে যাবে। এই যে ক্রিপ্টোজয়েড দেখো কত বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে। এই ক্রিপ্টোজয়েডটা এই যে বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে দেখো তো এত বড় যখন হয়ে যাবে, এই নিউক্লিয়াসের অবস্থা কি আরো খারাপ হবে না? নিউক্লিয়াসের অবস্থা আরো খারাপ হবে না? এ দেখো একদম এই যে কর্নারের দিকে সরে এরকম হয়ে আছে, একদম মনে করো যে এর অবস্থা খুবই খারাপ। নিউক্লিয়াসের অবস্থা খুবই খারাপ। যকৃতের নিউক্লিয়াস একদম প্রান্তের দিকে সরে আসছে, মানে চিপায় পড়ে গেছে আর কি। আর এই যে আমাদের ক্রিপ্টোজয়েড যেটা আছে, এটা কি আস্তে আস্তে আরো খাবার খেয়ে মোটা হয়ে গেছে, বড় হয়ে গেছে, মানে স্ফীতকায় হয়ে গেছে। ক্লিয়ার? এই অবস্থায় কি হবে ভাইয়া? স্ফীতকায় হয়ে গেছে। এবং এই যে আমাদের এইখানে দেখো এই স্প্রোজয়েডের ভিতরে কি ছিল? এটা নিউক্লিয়াস ছিল না? এই যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা। এবং এখানে এই যে নিউক্লিয়াস যেটা আছে, এই নিউক্লিয়াস গুলো বারবার বিভক্ত হবে। অনেকগুলা নিউক্লিয়াস হবে, অনেকগুলা নিউক্লিয়াস হবে। বলো, অনেকগুলা নিউক্লিয়াস হবে, অনেকগুলা নিউক্লিয়াস হবে। তাহলে এটাকে কি বলা যায় বলতে পারবা তোমরা? নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলি বলো তো দেখি? ক্যারিওকাইনেসিস। তারপরে যে মুক্ত নিউক্লিয়াস বিভাজন পড়ছো না তোমরা? ডাবের পানি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল। তো অত কিছু আমরা না বলি। দেখো এই যে আমাদের ক্রিপ্টোজয়েডের ভিতরের নিউক্লিয়াসটা কি হচ্ছে ভাইয়া? ক্রিপ্টোজয়েডের ভিতরের নিউক্লিয়াসটা কি হচ্ছে ভাইয়া? বিভাজিত হচ্ছে, বিভাজিত হচ্ছে। এই যে বিভাজিত হইলো, এটাকে আমরা এখন বলবো সাইজন্ট। কি বলবো ভাইয়া? খুবই ইম্পর্টেন্ট টার্ম। এটাকে বলবো আমরা সাইজন্ট। সাইজন্ট। কি বলবো ভাইয়া? সাইজন্ট। তাহলে যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে যে সাইজন্ট কি, তাহলে বলবা যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট ক্রিপ্টোজয়েডকে বলা হচ্ছে সাইজন্ট, বা বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে বলা হচ্ছে সাইজন্ট। ক্লিয়ার? তাহলে সাইজন্ট আমরা বুঝে গেছি। এখন সাইজন্ট যদি বুঝে গেছি, তাহলে একটু উপরের গুলো ক্লিন করে দেই। ক্লিন করে দিলে কি হবে? তোমাদের উপরের দিকে আমি আবার উঠতে পারবো। বুঝছো? তাহলে এগুলো একটু আমি ক্লিন করে দিলাম। এখন আসো। ওকে, আমরা কই আসছি বলো? আমরা আসছি এখন সাইজন্টে। ঠিক আছে? সাইজন্টে আর নিউক্লিয়াসের অবস্থা খুব খারাপ, সেটার কথা আমরা বাদ দিলাম। এই যে এখান থেকে আবার একটু উপরের দিকে আমরা উঠবো। উপরের দিকে ধরো এটা হচ্ছে সেই আবার হেপাটিক কোষ, এটা হচ্ছে সেই আবার হেপাটিক কোষ। ক্লিয়ার? হেপাটিক কোষ বা হেপাটিক সেল যেটা আছে এইটা। এখন আসো, ওই যে আমাদের সাইজন মহাশয় ছিল, এই সাইজন মহাশয় ছিল, এই যে এইটা সেই সাইজন, এটা সেই সাইজন। এবং এখানে কি হচ্ছে? ওই নিউক্লিয়াস আছে যেটা বিকৃত, ওইটা আমি বারবার দেখাচ্ছি না। ধরো এটা হচ্ছে সেই বিকৃত নিউক্লিয়াসটা। এখন এর ভিতরে কি আছে আমাদের বলো? এর ভিতরে আমাদের আমাদের কি ছিল? যে এই যে নিউক্লিয়াস গুলো আমাদের বারবার বিভক্ত হয়েছিল, যেটাকে আমরা সাইজন বলছিলাম। এখন এই যে নিউক্লিয়াস, ধরো এগুলো হচ্ছে নিউক্লিয়াস, এর ভিতরে আমাদের কি আছে বলো তো দেখি? এর ভিতরে আমার তরলটা আছে না? এর ভিতরে আমাদের সাইটোপ্লাজম বা তরলটা আছে না? এটা তো কোষ একটা, তাই না? এর ভিতরে তরলটা আছে না? এই তরলটা সহ এরা ছোট ছোট আরো কিছু সুন্দর সুন্দর কোষ গঠন করবে। বুঝছো? তাহলে একটু যদি দেখাই, না দেখাইলে বুঝবে না। এই যে 1 2 3 4 5, ধরো এই যে। কিন্তু এদের ক্ষেত্রে একটা বেসিক বৈশিষ্ট্য কি পাবা? দেখো এই যে নিউক্লিয়াসটা আশপাশের কিছু জিনিসকে নিয়ে সুন্দর একটা কোষ গঠন করলো। আশপাশের কিছু জিনিসকে নিয়ে সুন্দর একটা কোষ গঠন করলো। ঠিক আছে? আশপাশের কিছু জিনিসকে নিয়ে সুন্দর একটা কোষ গঠন করলে, দেখো এই জিনিস সাইজন পরবর্তীতে গেল যখন, এটাকে আমরা বলবো ভাইয়া ক্রিপ্টোমেরোজয়েট। কি বলবো ভাইয়া? ক্রিপ্টোমেরোজয়েট। ক্রিপ্টোমেরোজয়েট। এটাকে বলবো বলো ক্রিপ্টোমেরোজয়েট। মেরোজয়েট। একটু কিন্তু দেখো, এটাও কিন্তু আলটিমেট, সেটা কি বলো? এটাও আলটিমেট কিন্তু ক্রিপ্টোজয়েট। এটাও আলটিমেট কিন্তু ক্রিপ্টোজয়েট। কিন্তু সেখানে কি হয়েছে দেখো, এই যে এই সিগন্যাল জিনিসটাকে আমরা একটু আগে ক্রিপ্টোজয়েট বলছিলাম না? এই যে এইটা ক্রিপ্টোজয়েট বলছিলাম না? এখন সেই জিনিসটা পরবর্তীতে ঘুরে ঘুরে আসছে না, একটু নতুন একটা ওয়ার্ড যুক্ত করে দিলাম, ক্রিপ্টোমেরোজয়েট। এভাবে মনে রাখো, ক্রিপ্টোমেরোজয়েট। সহজ করে মনে রাখো, সোজা কথা বোঝো। জিনিসটা তোমার মনে রাখা জরুরি, তোমার পরীক্ষা ভালো করা জরুরি, তাই না? সো এটাকে আমাদের সহজ করে মনে রাখতে হবে। এটা আমরা ক্রিপ্টোমেরোজয়েট পেলাম। যখনই ক্রিপ্টোমেরোজয়েট পাবো, তখনই এখন পরের ধাপে আসো। পরের ধাপে কি হয়? পরের ধাপে এই যে এটা হচ্ছে আমাদের সেই হেপাটিক কোষ, এটা হচ্ছে সেই হেপাটিক কোষ, এটা হচ্ছে সেই হেপাটিক কোষ। এখন এই হেপাটিক কোষটাকে ফাটায় ফেলবে। ফাটায় ফেলে কি হবে ভাইয়া? এখান থেকে সেই ক্রিপ্টোমেরোজয়েট গুলো, যে এই যে আমাদের এই যে এই ক্রিপ্টোমেরোজয়েট গুলো কি হবে বলো? বের হয়ে চলে যাবে। বের হয়ে চলে যাবে। এই যে ক্রিপ্টোমেরোজয়েট গুলো বলো বের হয়ে চলে গেল, বের হয়ে চলে গেল। বুঝছো? তাহলে এর ভিতরে কি আছে? একটা নিউক্লিয়াস আছে, এর ভিতরে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস আছে।
তাহলে ক্রিপ্টোমেরোজয়েড গুলো বলো বের হয়ে চলে গেল। এইটা এই যে এই পর্যন্ত, এই যে আমি উপর থেকে আসলাম নিচে আবার এই যে গেলাম, এইটাকে বলা হচ্ছে আগের, এইটাকে বলা হচ্ছে পিরি এরিথ্রোসাইটিক সাইজোগনি, মানে এরিথ্রোসাইটিক সাইজোগনির ঠিক আগে, এটাকে বলা হচ্ছে পিরি এরিথ্রোসাইটিক সাইজোগনি, পিরি এরিথ্রোসাইটিক সাইজোগনি। বুঝছো? আমি এতক্ষণ ধরে যা বললাম, দেখো হেপাটিক সাইজোগনির মধ্যে দুইটা দুইটা টার্ম আছে। হেপাটিক সাইজোগনি দুই ধরনের, একটা হচ্ছে পিরি এরিথ্রোসাইটিক সাইজোগনি, একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। কি কি বললাম? পিরি আর একটা হচ্ছে এক্সো। এতক্ষণ ধরে যেটা বললাম সেটা হচ্ছে পিরি, সেটা হচ্ছে পিরি এরিথ্রোসাইটিক সাইজোগনি, কিন্তু আলটিমেট সেটা কার? সেটা হচ্ছে হেপাটিক সাইজোগনির। ওকে ফাইন। দেখো এখানে অ্যাকচুয়ালি যেটা হয়েছিল আমি একদম ক্লিন করে ফেলছিলাম, হ্যাঁ, এটা আমি একটু তাহলে ইরেজ করে দিই, ওটাই মনে হয় ভালো হবে। হ্যাঁ, ওকে। দেখো এখন যেটা আমরা বললাম সেটা কি বললাম বলো? সেটা বললাম আমরা এতক্ষণ ধরে পিরি এরিথ্রোসাইটিক সাইজোগনি, তাই না? পিরি এরিথ্রোসাইটিক সাইজোগনি। এখন আমরা পিরি না, এখন আমরা চলে আসবো কোথায়? এক্সোতে চলে আসবো। এখন এক্সোর ব্যাপারটা একটু ভালো করে দেখতে হবে। দেখো এক্সোর ব্যাপারটা যদি ভালো করে দেখো, সেটা একটু দেখো। ওকে, আমরা এই হেপাটিক কোষ যেটা আছে, দেখো একটু আগে আমাদের কি বের হয়েছে ভাইয়া এখান থেকে? একটু আগে বের হয়েছে আমাদের ক্রিপ্টোজয়েড, নো, ক্রিপ্টোমেরোজয়েড। কি বের হয়েছে? এগুলান সবগুলান ছিল আমাদের ক্রিপ্টোমেরোজয়েড, এগুলান সবগুলান আমাদের ছিল ক্রিপ্টোমেরোজয়েড। এই ক্রিপ্টোমেরোজয়েড গুলান কি করবে জানো? বের হয়ে আবার নতুন একটা করে হেপাটিক কোষকে আক্রান্ত করবে, মানে আক্রমণ করবে। তাহলে ধরো এখান থেকে এই যে এইটা আবারও সেই ধরি ধরি এদিক দিয়ে আসো, এইটা আবারও সেই একটা হেপাটিক, নতুন একটা হেপাটিক কোষ। এই নতুন একটা হেপাটিক কোষের মধ্যে কি থাকবে বলো? নতুন একটা হেপাটিক কোষের মধ্যে একটা নিউক্লিয়াস থাকবে। এইটা হচ্ছে সেই নিউক্লিয়াস, এটা হচ্ছে সেই নিউক্লিয়াস। এবং এর ভিতরে আমাদের কি ঢুকলো আসে বলো তো দেখি, বলতে পারবা? এই যে ক্রিপ্টোমেরোজয়েড যেটা আছে সেটা ঢুকে পড়লো, এই যে ক্রিপ্টোমেরোজয়েড। তাহলে বলো ক্রিপ্টোমেরোজয়েডটা আমাদের কোথায় ঢুকলো? নতুন একটা যকৃৎ কোষে ঢুকে পড়লো, নতুন একটা যকৃৎ কোষে ঢুকে পড়লো। তাহলে এটা হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড, এটা হচ্ছে হেপাটিক সেল, এটা হচ্ছে কি হেপাটিক কোষের নিউক্লিয়াস। ক্লিয়ার? এই ঠিক এর পরবর্তী ধাপ যেটা আছে, পরবর্তী ধাপে কি হবে? পরবর্তী ধাপে আর কিছুই না, পরবর্তী ধাপ আবার আঁকো এখানে। এটা হচ্ছে সেই একটা হেপাটিক সেল, এটা একটা হেপাটিক সেল। এর ক্ষেত্রে কি হবে? এই যে ক্রিপ্টোমেরোজয়েড যেটা আছে এটা কি করবে বলো? আস্তে আস্তে কি ফুলে ফেপে উঠবে না? আগের ঠিক ঠিক আগের প্রসেস যেটা আছে সেই প্রসেস ভাইয়া, এখানে নতুন করে কিছু বলার নাই। হ্যাঁ, এই যে আবার কি বড় হয়ে গেল। এবং এই যে ভিতরে যে নিউক্লিয়াসটা আছে কি করবে? ভিতরের নিউক্লিয়াসটা কি করবে বলো? এটা বারবার বিভাজন হচ্ছে, এই যে ঠিক আগের মতো। বুঝতে পারছো? ঠিক আগের মতো, আগের মতো এই যে নিউক্লিয়াসটা বিভাজন হয়ে গেল। তাহলে এটাকে আমরা কি বলবো? একটু আগে এর নাম বলে আসছি, একটু আগে এর নাম বলে আসছি, কি বলো তো দেখি? একটু আগে এর নাম বলেছে সাইজন। তাহলে এই ক্ষেত্রেও নাম কি থাকবে ভাইয়া? সাইজনটাই থাকবে। এক্ষেত্রেও নাম কি থাকবে? সাইজনটাই থাকবে। বুঝছো? তাহলে দেখো এর পরবর্তী ধাপ কি ভাইয়া? এর পরবর্তী ধাপে আসো। এর পরবর্তী ধাপে এই যে একটু আগাইলাম, আবার একটা হেপাটিক সেল, তাই না? ঠিক আগের মতো চিন্তা করো। এই যে সাইজন যেটা আছে, এই সাইজনটার কথা চিন্তা করো। একটু আগে আমরা কি দেখছিলাম? এই সাইজনটা হচ্ছে এর ভিতরে যে কোষগুলো ছিল, এর ভিতরে যে আমাদের সাইটোপ্লাজম গুলো ছিল, সেই সাইটোপ্লাজম এবং এই নিউক্লিয়াসটা মিলে নতুন করে আরেকটা ছোট ছোট কোষ তৈরি করবে, তাই না? নতুন করে আরেকটা কি করবে বলো? কোষ তৈরি করবে, কোষ তৈরি করবে। তাহলে আমি একটু লিখে দিচ্ছি, দেখো এই যে 1 2 3 4 5 6 7, ধরো আমি আমার ইচ্ছা মতো দিলাম। এই 7টাই দিতে হবে এমন কোনো কথা নেই। এর ভিতরে কি থাকবে বলো? নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস থাকবে। এখন দেখো তো, একটু আগে এই যে গোলাকার জিনিসটা সেটার নাম ছিল বলো ক্রিপ্টোজয়েড, ক্রিপ্টোজয়েড। তার পরবর্তীতে ঝাপটা ছিল সেটার নাম ছিল ক্রিপ্টোমেরোজয়েড। এখন তাহলে এটার আরেকটা নাম হবে, এটার নাম কি হবে বলো? এইটার নাম এখন দেখো, এইটা কিন্তু ক্রিপ্টো, এটা কিন্তু ক্রিপ্টোমেরোজয়েড, এটা কিন্তু ক্রিপ্টোমেরোজয়েড, মনে রাখতে হবে। ঠিক এর পরবর্তীতে একটা সাইজন পাইছি, এখন যে নামটা হবে সেই নামটা হচ্ছে মেটা ক্রিপ্টোমেরোজয়েড। কি বললাম ভাইয়া? মেটা ক্রিপ্টোমেরোজয়েড, মেটা ক্রিপ্টোমেরোজয়েড। দেখো এর নাম হচ্ছে মেটা ক্রিপ্টো ক্রিপ্টোমেরোজয়েড, মেরোজয়েড। ক্লিয়ার? তাহলে বলো এর নাম হচ্ছে কি? মেটা ক্রিপ্টোমেরোজয়েড। এখন দেখো, প্রথমে আমরা পাইছি শুধু ক্রিপ্টোজয়েড, প্রথমে আমরা পাইছি শুধু ক্রিপ্টোজয়েড, ঠিক এর শেষের দিকে পাইছি আমরা ক্রিপ্টোমেরোজয়েড। তাহলে এর পরবর্তীতে গেলে আরেকটা নতুন ওয়ার্ড যুক্ত করে দেবো। তাহলে সেটা কি? মেটা। তাহলে এই যে ক্রিপ্টো, এখানে দেখো ক্রিপ্টোমেরোজয়েড আছে, এই যে এখানে আসো মেটা ক্রিপ্টোমেরোজয়েড পাইছো, মেটা ক্রিপ্টোমেরোজয়েড। ক্লিয়ার? এটা আমরা পাইলাম মেটা ক্রিপ্টোমেরোজয়েড। ওকে ফাইন। মেটা ক্রিপ্টোমেরোজয়েড যখনই পাবা তখনই এই কি এখান থেকে আসো আবার নতুন একটা হেপাটিক সেল, এই যে হেপাটিক সেল। এই হেপাটিক সেলে যখন আসবে তখন তোমরা সবাই জানো এটাকে ফাটাই ফুটে বের হয়ে চলে যাবে, বের হয়ে চলে যাবে। এই যে সেই জিনিসগুলো ফাটাই ফুটে বের হয়ে চলে যাচ্ছে। ক্লিয়ার? এই সেই জিনিসগুলো ফাটাই ফুটে বের হয়ে চলে যাচ্ছে। এদের ভিতরে নিউক্লিয়াস। এখানে আমি সাদা আর হচ্ছে যে হলুদ দিয়ে আঁকাইছি, এখানে রেড দিয়ে দেখাইলাম। এই যে চলে যাচ্ছে সবগুলা, চলে যাচ্ছে, তাই না? বলো চলে যাচ্ছে, চলে যাচ্ছে। দেখো আমি কিছু আঁকাইলাম বড়, একটা আঁকাইলাম ছোট, দুইটা আঁকাইলাম বড়, একটা আঁকাইলাম ছোট, তাই না? দেখো এর ক্ষেত্রে যখন আসবা তখন তুমি দুইটা জিনিস পাবা। এই যে এই বড় আর ছোট এই দুটার আবার নাম আছে, কিন্তু এই দুটো মনে রাখতে হবে, কারণ এর পরবর্তী টার্ম গিয়ে এই দুটো নাম আছে আমাদের। দেখো এই যে বড় যেটা আছে, বড়কে তোমরা কি বলো বলো তো দেখি? বড়কে তোমরা কি বলো?
বড়কে তোমরা বলো ম্যাক্রো আর ছোটকে কি বলো মাইক্রো। বড়কে কি বলো ম্যাক্রো, ছোটকে কি বলো মাইক্রো। তাহলে এই বড় যেটা আছে এটার নাম হচ্ছে, এটার নাম আলটিমেটলি কি, মেটাক্রিপ্টোমেরোজয়েড। এটার নাম আলটিমেট কি বলো, মেটাক্রিপ্টোমেরোজয়েড। তাহলে বলো মেটা, লিখতেছি না, ক্রিপ্টো মেরোজয়েড, মেরোজয়েড। কিন্তু এই যে এটা বড় দেখতে আর এটা ছোট দেখতে, এই কারণে এর সামনে যুক্ত হবে ম্যাক্রো। কি যুক্ত হবে, ম্যাক্রো। তার মানে ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। আর এই যে ছোট যেটা আছে এটার নাম কি হবে তখন, তোমরা চিন্তা করো এখন, তাহলে এর নাম হবে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। এর নাম কি হবে ভাইয়া, মাইক্রো, মাইক্রো মেটা ক্রিপ্টো মেরো, মেরোজয়েড। দেখছো, তাহলে এটার নাম হচ্ছে মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েড। এখন কথা হচ্ছে ভাই এই দুটো কেন বললেন, কারণ হচ্ছে এই যে ম্যাক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েড যেটা আছে এ পরবর্তীতে নতুন একটা যকৃৎ কোষকে অ্যাটাক করবে, নতুন একটা যকৃৎ কোষকে অ্যাটাক করবে। কিন্তু এই মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েড যেটা আছে এ যকৃৎ কোষকে অ্যাটাক করবে না, এ চলে যাবে হচ্ছে আমাদের আরবিসি তে, আরবিসি তে বা লোহিত রক্তকণিকায়, লোহিত রক্তকণিকায়। যখনই এই অবস্থায় আসবে তখনই বুঝে যাবা তোমার কি শেষ, তোমার হেপাটিক সাইজোগনি শেষ। ঠিক এই যে এতক্ষণ ধরে যে জিনিসটা আলোচনা করলাম সেটাই হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এখন তুমি আসো এখানে, এখানে সব মিলে দেখো যে এটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। বুঝছো, এটা হচ্ছে সেই এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। ফাইন, আমরা এটা বুঝে গেছি। এখন আসো এখান থেকে আমাদের একটা কি যাবে, যকৃৎ কোষ। যকৃৎ কোষ আসবে মানে কি, এই যে ফুল, এই যে এই টার্মটা, এই টার্মটা, এই টার্মটা, এই টার্মটা তো আমাদের বারবার পড়তে হবে না ভাইয়া, সেজন্য এখানে শেষ। কিন্তু আমাদের এই টার্মটা নতুন, কোন টার্মটা, যেটা হচ্ছে আমাদের আরবিসি তে যাবে, এই আরবিসি টার্মটা কিন্তু নতুন। এই কারণে পরবর্তীতে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আরবিসি। ঠিক, এখন আসো আমরা পরবর্তী স্লাইডে চলে আসি। পরবর্তী স্লাইডে সেই হচ্ছে এই যে এরিথ্রোসাইটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি। এবার কি হবে বলো তো দেখি, এবার হচ্ছে যে এ আমার কোথায় যাবে ভাইয়া, ওই যে আমি বললাম একটা চলে যাবে যকৃতে, একটা চলে যাবে হচ্ছে কি আরবিসিতে। সেই আরবিসিতে কে আসলো সেটাই হচ্ছে কথা। আমি আর চিত্র না আঁকাই, সময় অনেক বেশি যাবে, তাহলে তোমাদের ক্লাস করতে বোরিং লাগতে পারে। দেখো এই যে প্রথমে আসো, প্রথমের দিকে এই যে কোথায় থেকে শুরু, দেখো এই যে এইখানের মধ্যে আসো প্রথমেই, দেখো ট্রফোজয়েড আর একটা কি বলো এখানে, লোহিত রক্তকণিকা। ওকে ফাইন। দেখো মেরোজয়েডের প্রবেশ, ওই যে মেটাক্রিপ্টো মেরোজয়েড যেটা বললাম, মেটাক্রিপ্টো মেরোজয়েড। তাহলে দেখো এই যে এগুলো প্রবেশ করলো, কোথায় প্রবেশ করলো, আমাদের লোহিত রক্তকণিকায়। লোহিত রক্তকণিকা কেমন দেখতে, বাইকনকেভ আকৃতির, বাইকনকেভ আকৃতির, তাই না। লোহিত রক্তকণিকায় প্রবেশ করলো। এবং এই যে আমাদের এই যে এটা ছিল লোহিত রক্ত, এই যে এটা কার, আমাদের ট্রফোজয়েড যেটা ছিল, এই যে এখানে দেখো, এটাকে ট্রফোজয়েড বলতেছি অ্যাকচুয়ালি নামটা। কিন্তু এই মেরোজয়েড গুলান আছে, এই মেরোজয়েড গুলান যখন প্রবেশ করলো কার ভিতরে, লোহিত রক্তকণিকার ভিতরে, তখন আমরা তার নাম দিলাম হচ্ছে বলো ট্রফোজয়েড। কি নাম দিলাম ভাইয়া, তার নাম দিলাম আমরা ট্রফোজয়েড। ক্লিয়ার, তাহলে ট্রফোজয়েড আমরা তার নাম দিছি। ফাইন। এখন আসো তার পরবর্তীতে কি হবে, দেখো এই যে আমাদের এইটা ছিল, এইটা ছিল, এটা ছিল, দেখো এটা ছিল আমাদের ট্রফোজয়েড, তাই না। এই ট্রফোজয়েডের ভিতরে দেখো এই যে এখানের মধ্যে এই যে উপরের দিকে নিউক্লিয়াস যেটা ছিল আমাদের ট্রফোজয়েডের, সে উপরের দিকে চলে যাবে, উপরের দিকে চলে যাবে। এর মাঝখানে একটা গহ্বর, মানে মাঝখানে একটা গহ্বর। এই গহ্বরটা এখানে ছোট্ট ছিল, এখানে এখানে ছোট্ট ছিল, আর এইখানে এই গহ্বরটা বড় হয়ে গেছে। দেখো তো এটা একটা আংটির মতো দেখাচ্ছে না, মানে একটা আংটি যে পরে এই আংটির মতো দেখাচ্ছে না। এই কারণে এটাকে বলা হচ্ছে সিগনেট রিং। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যে সিগনেট রিং কোথায় দেখা যায়, সিগনেট রিং মনে রাখবা এরিথ্রোসাইটিক সাইজোগনিতে দেখা যায়। যদি বলে, যদি বলে যে ট্রফোজয়, সরি, সাইজন্ট কোথায় দেখা যায়, তাহলে তোমরা তো ওইখানে বললা, কোথায় বলো তো দেখি, আমাদের এরিথ্রোসাইটিক সাইজ, হেপাটিক সাইজোগনিতে। তারপর যদি বলে যে মেটাক্রিপ্টোমেরোজয়েড বা ক্রিপ্টোমেরোজয়েড, যাই বলুক না কেন, সব পাওয়া যাচ্ছে হচ্ছে আমাদের হেপাটিক সাইজোগনিতে। যখনই বললাম আমি সিগনেট রিং, কি বললাম ভাইয়া, সিগনেট রিং, তখনই কি পাবো আমরা, এরিথ্রোসাইটিক সাইজোগনি। এটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইটিক সাইজোগনির একটা স্পেশাল বৈশিষ্ট্য। এখন আসো এই সিগনেট রিংটা কি হবে এখন, দেখো এই যে ভিতরের গহ্বরটা ফেটে যাবে, ভিতরের গহ্বরটা ফেটে গিয়ে আমাদের কি হবে, এইটা এই যে বিকৃতি একটা হয়ে গেছে, যেটা এমিবার মতো লাগতেছে, এই কারণে এটাকে আমরা বলবো এমিবয়েড। এটাকে আমরা কি বলবো, এমিবয়েড। আর এটা কি ছিল, ট্রফোজয়েড ছিল, এই কারণে এর নাম হচ্ছে এমিবয়েড ট্রফোজয়েড। দেখো এর নাম হচ্ছে এমিবয়েড ট্রফোজয়েড। ক্লিয়ার। এই যখন এমিবয়েড ট্রফোজয়েড আছে, দেখো এর ভিতরে ফেটে গেছে না, এবং এখানে তখন তুমি কিছু দানা দেখতে পারবা, কিছু দানা দেখতে পারবা। এই দানাগুলোকে বলা হচ্ছে সাফনার্স দানা। কি বলা হচ্ছে, সাফনার্স দানা। আসো, সাফ নার্স দানা। কি বললাম ভাইয়া, সাফনার্স দানা। এখন দেখো সাফনার্স দানা অ্যাকচুয়ালি কেন ইম্পর্টেন্ট, কারণ এই যে একজন মানুষ ম্যালেরিয়া রোগে আক্রান্ত বা ম্যালেরিয়া পরজীবী দ্বারা আক্রান্ত কিনা, সেইটা মূলত ডাক্তাররা যে টেস্ট করে, সেটা এই সাফনার্স দানা যদি কারোর রক্তে দেখতে পায়, তখন ডাক্তার বলে যে সে ম্যালেরিয়া পরজীবী দ্বারা আক্রান্ত। বুঝতে পারছো, তার মানে সাফনার্স দানা কি করে বলো ভাইয়া, এই ম্যালেরিয়া পরজীবী শনাক্ত করতে, বা এই ম্যালেরিয়া, ম্যালেরিয়া যে রোগটা আছে এই রোগটা শনাক্ত করতে সাহায্য করে কে, সাফনার্স দানা। ক্লিয়ার। এই সাপনাস দানার পর দেখো এই যে আমাদের অ্যামিবয়েড যেটা আছে এটা আস্তে আস্তে আবার গোলাকার হয়ে যাবে। ঠিক আগের মতো কি হবে ভাইয়া, দেখো তো আগের মতো ওই যে এর ভিতরের নিউক্লিয়াসটা অনেকগুলো ভাগে ভাগ হয়ে যাবে। এই যে অনেকগুলো নিউক্লিয়াস, দেখো
অনেকগুলো ভাবে ভাগ হয়ে গেছে, তাই না, বিভাজিত হয়েছে। কিন্তু মাঝখানে একটা জিনিস আসছে, এই যে ধরো আমি একটু আগে তোমাদের কি বলছিলাম, একটা এটা এটা একটা মনে করো যে কোষ, এর ভিতরে যে নিউক্লিয়াস গুলো আছে যদি অনেকগুলো ভাগ হয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলছিলাম, সাইজন, সেটাকে আমরা বলছিলাম সাইজন। এখন আসো এদের ক্ষেত্রেও সাইজন পাবো, এটার নাম কিন্তু সাইজন। কিন্তু এই সাইজনটার মাঝখানে তোমরা দেখো ছোট ছোট দানা দানা কিছু পাচ্ছো, এটাকে বলা হচ্ছে হিমোজয়েন। এটাকে কি বলা হচ্ছে, হিমোজয়েন। এটা বিষাক্ত, এটা হচ্ছে বিষাক্ত, ঠিক আছে। তাহলে এটার নাম হচ্ছে কি বলো, হিমোজয়েন। তোমরা হাইড্রাতে পড়ছো না, যে হাইড্রার নিডোসাইডের মধ্যে হিপনোটক্সিন থাকে, সেরকম আর কি, এটা হিমোজয়েন, বুঝতে পারছো। সেই হিমোজয়েন দেখো এখন আসো দেখো, এই যে আস্তে আস্তে পরবর্তীতে কি হবে, এই যে আমাদের এই যে আমাদের সাইজন্ডের যে নিউক্লিয়াস গুলো আছে, দেখো এরা সুন্দর একটা ফুলের মতো হয়ে গেছে আস্তে আস্তে, মানে এইরকম এরকম ফুলের ভিতর ঢুকে গেছে, তাই না। এইটা ফুলের ভিতর ঢুকে গেছে, আমরা ফুল বলতেই কি চিনি বলো, গোলাপ। গোলাপের ইংরেজি কি, রোজ। ওখান থেকে মনে রাখবা রোজেট। তাহলে বলো যে আমাদের সিগনেট রিং, আমাদের হিমোজয়েন এবং আমাদের সাপনার্স দানা, এই রোজেট সবগুলো কোথায় পাচ্ছি, পাচ্ছি আমরা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনিতে। কোথায় পাচ্ছি ভাইয়া, এরিথ্রোসাইটিক সাইজোগনিতে। দেখো এই যে রোজেট দশা আসলো, রোজেট দশার পর আসলে কি হবে দেখো তো, এগুলো আস্তে আস্তে এরকম ঢুকে যাবে না ভিতরে, ঢুকে যাবে না। এই যে ঢুকে গিয়ে আস্তে আস্তে কি হবে ভাইয়া, সবাই আলাদা আলাদা হয়ে যাবে, এই যে আলাদা আলাদা হয়ে বের হয়ে চলে গেল, আলাদা আলাদা হয়ে কি হয়ে গেল, বের হয়ে চলে গেল। ক্লিয়ার। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের কি বলো, এটাই হচ্ছে সেই আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনি। তোমরা এখন বইটা পড়ো, বইটা পড়লে দেখবে যে একদম পানি, বুঝতে পারছো। তাহলে এখন আসো, এইখান থেকে আসো, এই যে আমাদের যে এগুলো বের হয়ে গেল, কিছু পাবো আমরা ছোট, কিছু পাবো আমরা বড়। আগের মতো আসো, মনে রাখবা, মনে রাখবা বায়োলজিতে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবা, বায়োলজিতে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবা। ওকে ফাইন, একটু ওয়েট করো। বায়োলজিতে একটা জিনিস মনে রাখবা, যে নারী যেটা আছে বলতে স্ত্রী, স্ত্রী, এই স্ত্রীতে, স্ত্রী অলওয়েজ, স্ত্রীর ডিম্বাণু যেটা আর কি, অলওয়েজ বড় এবং নিশ্চল। যেমন এমনি সমাজে চিন্তা করো, বেশিরভাগ সময় দেখবা যে বেশিরভাগ মেয়েরাই হচ্ছে কি বসে খায় না, ঘরের মধ্যে বসে কাজ করে আর খায়। কেউ কেউ আছে চাকরি বাকরি করে, সেটা তাদের হিসাব আলাদা। কিন্তু আমাদের আমাদের মোটামুটি এখনো গ্রাম অঞ্চলে যে সমাজগুলো দেখো তোমরা, সেই সমাজে কি হয় ভাইয়া, সে সমাজে এখনো কি মেয়েরা রুমের মধ্যে বসে খায়, বসে খায়, তার মানে নিশ্চল, আর চলে গিয়ে পুরুষরা, তাই না। তাহলে ওভাবে মনে রাখতে পারো। এবং দেখবা যে আবার তাদেরই হচ্ছে বড় বড় গলা, বলে না যে বাসার অফিস বা বাসায় যে আছে, বাসার বস হচ্ছে কে, বাসার বস হচ্ছে ওয়াইফ, তাই না। সেই হিসাবটা হচ্ছে এরকম। দেখো স্ত্রী যেটা আছে, স্ত্রী হচ্ছে বড় এবং নিশ্চল, স্ত্রী হচ্ছে কি বড় এবং নিশ্চল। আর পুরুষ যেটা আছে, পুরুষ, পুরুষ মনে রাখবা, পুরুষ হচ্ছে ছোট, ছোট এবং সচল, সচল, ছোট এবং সচল। ক্লিয়ার। এই কারণে দেখবা পুরুষের শুক্রাণু কি সাঁতরায় সাঁতরায় ডিম্বাণুর কাছে যায়, কখনো কিন্তু কি হয় না, ডিম্বাণু সাঁতরায় সাঁতরায় কোথায় আসে না, শুক্রাণুর কাছে আসে না, তাই না। তো ওইখান থেকে আবার কেউ ভাবিও না যে আমরা তো ছেলে, তাইলে আমরা এখন মেয়েদের পিছনে ঘুরে বেড়াই। জি না, ঘোরাঘুরি করা যাবে না, পরীক্ষার সামনে পড়তে বসে যাও, বুঝছো। এখন আসো, যে স্ত্রী যেটা আছে, স্ত্রী আর পুরুষ, তাহলে বললাম বড় এবং ছোট আর নিশ্চল এবং সচল। দেখো এই যে বড় কোথায় পাচ্ছি ভাইয়া, স্ত্রীতে বড় পাচ্ছি, স্ত্রীতে বড় পাচ্ছি, স্ত্রীতে বড় পাচ্ছি, তাই না। আর পুরুষে কি পাচ্ছি, ছোট। তাহলে বড় মানে কি ম্যাক্রো, আর ছোট মানে কি মাইক্রো। তার মানে এই যে এখানে যে তুমি বড় জিনিসটা দেখতেছো, এটাকে আমরা বলবো কি, মেরোজয়েড, তাই না। তাহলে ম্যাক্রো মেরোজয়েড যেগুলো আছে, সেগুলো না অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাক্রো গেমিটোসাইট তৈরি করবে। আর হচ্ছে ছোট যেগুলো আছে, সরি, ম্যাক্রো গুলো হচ্ছে স্ত্রী তৈরি করবে, স্ত্রী তৈরি করবে। আর ওই যে ম্যাক্রো গুলান, মাইক্রো গুলান যেগুলো আছে, যে বললাম এই যে ছোট, দেখো ছোট, ছোট মানে কি মাইক্রো, ছোট মানে হচ্ছে মাইক্রো, মাইক্রো, এই ছোট মানে মাইক্রো, এই মাইক্রো গুলো কি তৈরি করবে বলো, পুং তৈরি করবে। এটা হচ্ছে আবার পরবর্তীতে চলে যাবে হচ্ছে মশকির দেহে। এটা চলে যাবে কোথায় ভাইয়া, মশকির দেহে, মানে যেটাকে আমরা গ্যামিটোগনি বলি। ক্লিয়ার, গ্যামিটোগনি বলি। এখন আসো ঠিক পরবর্তী ধাপে, দেখো এখানে সুন্দর করে গ্যামিটোগনিটা দেওয়া আছে। গ্যামিটোগনির ক্ষেত্রে কি হবে, এই যে আমরা একটু আগে দেখলাম ছোট আর বড় পাইলাম, তাই না। একটা পাইছি আমরা কি বলো, পুং, ধরো এইটা হচ্ছে সেই ছোট, এটাকে আমরা বলতেছি পুং, পুং গেমিট। আর একটা পাইছি এরকম বড়, এটাকে আমরা বলতেছি বলো স্ত্রী গেমিট বা স্ত্রী গেমিটোসাইট। তাহলে এটা পুং গেমিটোসাইট, একটা হচ্ছে স্ত্রী গেমিটোসাইট। এরা দুইজনেই দেখো, এই যে আমাদের ক্রপের ভিতরে, এটা ক্রপ। তোমরা যখন আর্থ্রোপড পরের প্রাণী পড়বা, দেখবা আর্থ্রোপড পরের প্রাণীর মধ্যে তোমরা এই ক্রপ কথাটা পাবা, ঠিক আছে। ক্রপের পর মেসেন্টরেন পাবা, সেটাকে আমরা পাকস্থলী বলি অ্যাকচুয়ালি। তাহলে দেখো এই যে ক্রপ যেটা আছে, এই ক্রপের মধ্যে হচ্ছে এই জিনিসগুলো দেখো, দুইটা জিনিস। এই যে ছোট যেটা আছে, ছোটটার নাম দেখো বলে দিছে মাইক্রোগেমিটোসাইট, বড়টার নাম ম্যাক্রোগেমিটোসাইট। এখন এরা দুজন আলাদা আলাদা হয়ে চলে যাবে, সেটা দেখো। এই যে ছোট যেটা আছে, বোঝো একটু ভালো করে, ছোট যেটা আছে, এই যে ছোট মানে কি পুরুষ, মানে ম্যাক্রোগেমিটোসাইট। এ আস্তে আস্তে গিয়ে দেখো এই যে এর নিউক্লিয়াসটা বিভক্ত হয়েছে, বিভক্ত হওয়ার পর কি চারপাশে ছড়াই গেছে। এই যে ছড়াই যাওয়ার পর দেখো তো এরকম সুন্দর একটা ঢেউতলা তৈরি করছে না, এই ঢেউতলা তৈরি করছে না।
এইটার পরবর্তী ঠিক ধাপে এইটা আরো সুন্দর ফ্লাজেলার মতো মানে লেজের মতো একদম চতুর্দিকে ছড়ায় যাবে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে এক্সফ্লাজেলেশন। এক্সফ্লাজেলেশন কি বললাম ভাইয়া? এক্সফ্লাজেলেশন। ঠিক আছে। ঠিক এর পরবর্তীতে এখান থেকে আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে একটা শুক্রাণু গঠন করবে। এই যে একটা শুক্রাণু গঠন করছে, আলাদা হয়ে কি গঠন করছে বলো? একটা শুক্রাণু গঠন করছে। ওকে ফাইন, শুক্রাণু পাইছি আমরা। ঠিক পরবর্তী ধাপে আসো। এই যে বড়টা, যেটা বড়টা মানে কি? বড়টা হচ্ছে ম্যাক্রোগেমিটোসাইট। ম্যাক্রোগেমিটোসাইট থেকে কি তৈরি করবে ভাইয়া? ম্যাক্রোগেমিট তৈরি করবে। ম্যাক্রোগেমিট পরবর্তীতে আমাদের কি তৈরি করবে? এই যে দেখো এইরকম একটা বোটার মতো তৈরি করছে, তাই না? এইটাকে বলা হচ্ছে কোণ। কি কোণ ভাইয়া? এইটা হচ্ছে শঙ্কু কোণ। শঙ্কু কোণ। ওকে, এটা হচ্ছে কি ভাইয়া বলো? এটা হচ্ছে শঙ্কু কোণ। কি কোণ? শঙ্কু কোণ। শঙ্কু কোণ, বা এটার আরেকটা সুন্দর নাম হচ্ছে অভ্যর্থনা কোণ। কি কি কোণ? অভ্যর্থনা। অভ্যর্থনা কোণ। ঠিক আছে। এই অভ্যর্থনা কাকে অভ্যর্থনা করবে? এই অভ্যর্থনা করবে এই শুক্রাণুকে। শুক্রাণুকে অভ্যর্থনা করবে যে আসো আমার কাছে আসো, তাই না? তাহলে এইটা হচ্ছে শঙ্কু কোণ। ঠিক পরবর্তীতে দেখো, এই যে ডিম্বাণু যেটা আছে, এই ডিম্বাণুর কোণ যেটা আছে শঙ্কু কোণ দিয়ে অ্যাকচুয়ালি কে গেল? শুক্রাণুটা গেল। ঠিক পরবর্তী শুক্রাণু গেল, যাওয়ার পর এই যে এই একটা গঠন আসলো, গঠনের মধ্যে আমাদের এইটা কোণের মতো এরকম একটা দেখতে পাবা, আবার এরকম একটা দেখতে পাবা। ভিতরের দিকে কি আছে বলো? ভিতরের দিকে আমাদের শুক্রাণুটা আছে। তখন আমরা এই এদেরকে বলবো উকিনেট। কি বলবো ভাইয়া? উকিনেট। যখন শুক্রাণু এবং ডিম্বাণু দুজনের নিষেক হয়ে গেছে, নিষেক হয়ে যাওয়ার পর যে দশাটা, সেটাকে আমরা বলবো উকিনেট। ঠিক এর চারদিকে যদি একটা আবরণ আসে, এর চারদিকে যদি একটা আবরণ আসে, ওকে এটা আমি অন্য কালার দিয়ে যদি দেখাই, এর চারদিকে যদি একটা আবরণ আসে, ধরো এইটাই সেই আবরণ, এই যে এটাই সেই আবরণ, এই আবরণটা যদি আসে, তাহলে তাকে আমরা বলবো সিস্ট। উসিস্ট। কি বলবো ভাইয়া? এই উসিস্টটা হচ্ছে আমাদের এই যে ক্রপ থেকে বের হয়ে চলে আসলো, ক্রপ থেকে বের হয়ে চলে আসলো, এটাকে আমরা বলবো উসিস্ট। দেখো উসিস্টের ভিতরে কি হবে? এই যে যেটা আছে আছে, পরবর্তীতে নিউক্লিয়াস যেগুলো আছে, দেখো এই নিউক্লিয়াস গুলো আস্তে আস্তে বিভক্ত হয়েছে, তাহলে এটা সাইজন্ডের মতো হয়েছে। ঠিক পরবর্তীতে এখানে বিন্যস্ত হয়েছে এবং এক পর্যায়ে চলে গেছে। এই যে চলে আসলো, এই যে চলে আসলো, সেটাকেই বলা হচ্ছে স্প্রোজাইট। এটাই হচ্ছে মূলত সেই স্প্রোজাইট। এটাই হচ্ছে সেই মূলত স্প্রোজাইট। এরা কি স্পোর তৈরি করার মাধ্যমে চলে আসলো, এটাই হচ্ছে সেই স্প্রোজয়েড। এই স্প্রোজয়েড আবার কই আসবে বলো? এই স্প্রোজয়েড আবার হচ্ছে আমাদের সেই মশার মধ্যে আসে, আর মশার লালা থেকে আমাদের দেহে আবার প্রবেশ করবে, মানে নতুন কোনো ব্যক্তির দেহে আবার প্রবেশ করবে। খুব সংক্ষিপ্ত ভাবে বলছি। আই হোপ তোমরা এগুলো বুঝতে পারছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলবো অবশ্যই, হ্যাঁ। এখন আসলে আমাদের শেষ যে স্লাইডটা আছে, সেটা হচ্ছে দেখো ভাইরাস এবং ব্যাকটেরিয়া। কি কি ভাইয়া? ভাইরাস এবং ব্যাকটেরিয়া তুলনামূলক পার্থক্য। ভাইরাস কেমন? আমি বলছিলাম অকোষীয়, তাহলে ব্যাকটেরিয়া কি হবে? আদিকোষী। এর ডিএনএ অথবা আরএনএ যে কোনো একটা থাকবে। আর এর ক্ষেত্রে কি হবে? ডিএনএ আরএনএ দুটোই উপস্থিত থাকতে পারে। এরা অ্যান্টিবায়োটিক এর প্রতি কোনো সংবেদনশীল নয়, মানে ভাইরাস আসলে তুমি অ্যান্টিবায়োটিক দিলেও কোনো কাজ নাই। মানে দেখো করোনা যখন ছিল, করোনার সময় অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো কাজ হয়েছে না? আমরা তখন ভ্যাকসিনেশন করি, তাই না? তার মানে এ হচ্ছে কি ভ্যাকসিন, ভ্যাকসিন দিতে হবে। আর এ কি করছে বলো? এ হচ্ছে সংবেদনশীল। দেখো তার মধ্যে কি বলছে, যে এরা শুধুমাত্র জীবন্ত পোষক দেহে কোষে সম্ভব। শুধুমাত্র জীবন্ত পোষক কোষে সম্ভব। আর এটা কি? কৃত্রিম পুষ্টি মাধ্যম, পুষ্টি মাধ্যমে সম্ভব। সোজা কথা এই কয়েকটা জিনিস, আরো অনেক অনেক জিনিস আছে তোমরা আমার থেকে ভালো জানো। তো সেইটা হচ্ছে কি বলবা, সেটা হচ্ছে পার্থক্যগুলো পড়ে নিবা। এই হচ্ছে তোমাদের বলো পূর্ণাঙ্গ একটা স্লাইড। তাহলে এখান থেকে মোটামুটি বলো এই অধ্যায় যা বললাম, এই টপিক গুলো যদি তোমরা পড়ো, এই টপিক গুলো যদি আরো একটু নিজেরাই একটু ভালো করে পড়ো একবার, পড়লে তোমরা 10-এ 10 এই অধ্যায় থেকে কমপ্লিট করতে পারবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবা। আবার হচ্ছে কি আমরা পরবর্তীতে আরো সুন্দর একটা ক্লাস নিয়ে আসবো। আই হোপ উদ্ভিদ শারীরতত্ত্বটা নেওয়া যায় কিনা আমি চেষ্টা করবো। ওকে, তাহলে দেখা হবে আবারও। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।